বন্ধুরা কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই আমরা অনেক ভালো আছি সবাই এবং সুস্থ আছি। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাস। আমরা আজকে লাইভ ক্লাস সাপোর্টেড বাই গুড লাক। আমরা আজকে পড়ব অধ্যায় 5 যৌথ মূলধনী ব্যবসায় যে পার্টটুকু আমাদের বাকি ছিল যেটা আমরা গত ক্লাস শেষ করতে পারিনি, এবং পড়ব অধ্যায় 7 রাষ্ট্রীয় ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসা নিয়ে আমরা গত ক্লাসেও একটু পড়াশোনা করেছিলাম। তো আজকে যে লাস্টের কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে ওইগুলো আজকে আমরা আলোচনা করব। তোমাদের সাথে আজকে আমি আছি আফরিদা বিনতে আলম তান্নি, এবং তোমরা জানিয়ে দাও তোমরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছ, এবং আমাদের এই ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে, যাতে আমরা সবাই মিলে একসাথে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা শুরু করব পরিচালক দিয়ে। কোম্পানির পরিচালক এবং পরিচালক মণ্ডলী কারা সেটা দিয়ে আমরা আগে শুরু করব। একটা কোম্পানি শুরু করার আগে আমাদেরকে আগে পরিচালক মণ্ডলী ঠিক করতে হয়, দেন হচ্ছে আমরা নিবন্ধনের কাজে যাই, এবং নিবন্ধনের কাজ যখন আমাদের শেষ হয়ে যায় তখন ব্যবসার কাজ শুরু করার জন্য অবশ্যই একটা পরিচালক পর্ষদ বা পরিচালক মণ্ডলীদের একটা গ্রুপ তৈরি করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ পরিচালক পর্ষদ ছাড়া কোনোভাবেই একটা ব্যবসা আমরা শুরু করতে পারবো না। তো নিবন্ধনের পরপরই সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পরিচালক মণ্ডলী বা পরিচালক পর্ষদটাকে ঠিক করা। এখন পরিচালক মণ্ডলী বা পরিচালক বলতে আমরা আসলে কি বুঝি সেটা যদি একটু ডেফিনেশনে যাই, যে শেয়ার হোল্ডারদের ভোটে এবং পরিমাণ নিয়মাবলীর বিধান অনুযায়ী যে সকল ব্যক্তি কোম্পানির পরিচালনা কাজে নিয়োজিত থাকে তাদেরকে বলা হয় পরিচালক। আচ্ছা, যে সকল ব্যক্তি ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত থাকে এবং তারা কোন কোন জায়গা থেকে থাকে? শেয়ার হোল্ডারদের ভোটে। এবং যেহেতু যৌথ মূলধনী ব্যবসার সব কিছুই স্মারকলিপিতে উল্লেখ থাকে বা পরিমাণ নিয়মাবলীতে উল্লেখ থাকে, দ্যাটস ওয়াই পরিমাণ নিয়মাবলীর নিয়ম অনুযায়ী উল্লেখ অনুযায়ী যে শেয়ার হোল্ডারদের ভোট এবং পরিমাণ নিয়মাবলীতে উল্লেখ অনুযায়ী যে মানুষজনগুলো যে ব্যক্তি ব্যবসার পরিচালনা সংক্রান্ত কাজে নিয়োজিত থাকে তাদেরকে আমরা বলি পরিচালক। আচ্ছা, এখন আমরা দেখব যে আসলে কতভাবে আমরা পরিচালক নিয়োগ করতে পারি বা পরিচালক নির্বাচন করতে পারি সেটা দেখব। আমাদের সাথে কে কে আছে? আচ্ছা, হৃদয় হাসান নরসিংদী থেকে আছে, দিনী ইসলাম হাই বলছে, হাই। বন্ধুরা, আমরা সবাই আমাদের ক্লাসটি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিই এবং নিজেরাও জয়েন করি, কারণ কোম্পানি যৌথ মূলধনী ব্যবসাটা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে আমরা আজকের ক্লাসে কিন্তু সেটাকে সলভ করে ফেলতে পারবো। তো সবাই আমরা একটু আমাদের ক্লাসটা শেয়ার করি এবং আমাদের ক্লাসে জয়েন করি। আচ্ছা, ইমতিয়াজ বিন জুবাইদ বলছে পরিমেল নিয়মাবলী মেইন নাকি সংঘ স্মারক মেইন? পরিমেল নিয়মাবলী বেসিক্যালি হচ্ছে যেটা কোম্পানির অভ্যন্তরীণ কাজগুলোকে যে নিয়মাবলীতে আমরা উল্লেখ করি সেটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। আর অনেক ক্ষেত্রে স্মারকলিপি হচ্ছে যেটা কোম্পানির মেইন দলিল হিসেবে কাজ করে। আই থিঙ্ক তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো। আচ্ছা, কপিল কালিম রেঞ্জ বলছে সে চট্টগ্রাম থেকে আছে। আচ্ছা, আমরা তারপর পরিচালক নির্বাচনের যে ব্যবস্থা উপায়টা সেটার দিকে আমরা চলে যাই। আমরা কিভাবে পরিচালক নির্বাচন করতে পারি? প্রথমেই একজন পরিচালক হওয়ার জন্য পরিচালকদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আমাদের থাকা লাগবে সেটা যদি আমরা একটু দেখি, সেটা হলো পরিচালকরা মোটামুটি হয় কোম্পানির যে শেয়ার হোল্ডার থাকে তাদের প্রতিনিধি, তারা প্রতিনিধি হিসেবে কাজ করে। তারপর তারা সর্বোচ্চ ক্ষমতাবান কর্তৃপক্ষ কোম্পানি পরিচালনার ক্ষেত্রে।
পরিচালক পর্ষদ। তারপর তারা শেয়ার হোল্ডারদের কর্তৃক নির্বাচিত হয় এবং কোম্পানি আইনের যে বিধান, কোম্পানি আইন অনুযায়ী তাদের যে কার্যকলাপ সেটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ একটা কোম্পানির পরিচালক পর্ষদকে বা পরিচালকদেরকে এই এই জিনিসগুলো তাদের মধ্যে থাকতে হবে, বৈশিষ্ট্য এই জিনিসগুলোর মাধ্যমে বলা যাবে যে তারা আমাদের কোম্পানির পরিচালক পর্ষদ। অর্থাৎ তারা শেয়ার হোল্ডারদের প্রতিনিধিত্ব করবে, তারা সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবে, তারা শেয়ার হোল্ডারদের দ্বারা নির্বাচিত হবে এবং তারা কোম্পানি আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। আমাদের সাথে জয়েন করেছে ইফতেখার শাফিন চিটং থেকে, মিনহাজ সরকার বলছে হাই হাই। আচ্ছা, হাসান মাহমুদ বলছে সে চাঁদপুর থেকে জয়েন করছে, সাকিব আহমেদ বলছে নরসিংদী থেকে। ওকে, নাসির উদ্দিন বলছে সে নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছে। তারপরে চলে আসি আমরা পরিচালক নিয়োগের ব্যাপারে। নিয়োগ কতভাবে আমরা পরিচালক নিয়োগ করতে পারি, ঠিক আছে। কোম্পানি আইনের 90তম ধারায় বলা হয়েছে, 90তম ধারায় বলা হয়েছে যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক থাকবে 3 জন এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক থাকবে 2 জন। এটা আমরা এর আগে ক্লাসেও পড়েছি, আমরা আবার একটু রিকল করে দিচ্ছি। তো এখন কোন কোন কিভাবে কোম্পানির বিধান অনুযায়ী কিভাবে নিয়োগপ্রাপ্ত হবে পরিচালক, প্রথমেই আসি প্রবর্তকদের দ্বারা। প্রবর্তক বলতে আমরা কি বুঝি? যারা কোম্পানি গঠনের উদ্যোগ নেয়। প্রথমে যেটা আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম যে নিবন্ধনের জন্য কিছু মানুষকে এগিয়ে আসতে হয়, যারা হচ্ছে উদ্যোক্তা বা প্রবর্তক হিসেবে কাজ করে এবং কোম্পানির নিবন্ধন পত্রে তাদের সাইন থাকে। তো প্রবর্তকগণদের দ্বারা হচ্ছে গিয়ে পরিচালক আমরা নির্বাচন করতে পারি। কিভাবে? পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত স্মারকলিপিতে যারা সাইন করে, অর্থাৎ সেই প্রবর্তকদের ভোটের মাধ্যমে যদি আমরা কাউকে পরিচালক হিসেবে নিয়োগ দিই, তাহলে সেটা হবে এক ধরনের পরিচালক নিয়োগের কাজ। ওকে, আচ্ছা। এবং এটা নির্ধারণ করে পরিচালকরা এবং কোম্পানির সব ধরনের দায়িত্ব তখন ওই পরিচালকদের উপরে থাকে। এবং তারা কতদিন পর্যন্ত থাকতে পারে? যতক্ষণ পর্যন্ত কোম্পানির যে সাধারণ সভা অনুষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত প্রবর্তকদের দ্বারা নির্বাচিত পরিচালকরা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি আমরা শেয়ার হোল্ডারগণ কর্তৃক। শেয়ার হোল্ডারদের দ্বারা কিভাবে পরিচালিত হয়, কিভাবে পরিচালক নির্বাচিত হয়, সেটা হচ্ছে যে সাধারণ সভায় প্রত্যেকটা কোম্পানির কিছু একটা টাইম অনুযায়ী সাধারণ সভা পরিচালনা করতে হয় বা অনুষ্ঠিত হয়। তো শেয়ার হোল্ডারদের সেই সভার মধ্যে নির্বাচন করার মাধ্যমে যখন পরিচালক নির্বাচিত হয় তখন সেটা হয় শেয়ার হোল্ডারগণ কর্তৃক পরিচালক নিয়োগ। শেয়ার হোল্ডারদের দ্বারা পরিচালক নির্বাচন করা অনেক জেনারেল একটা ব্যাপার এবং বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের দ্বারাই পরিচালক নির্বাচিত হয়। তারপরে আসি আমরা পরিচালক মণ্ডলী কর্তৃক। আচ্ছা, যদি এক্সিস্টিং পরিচালক একটা পর্ষদ থাকে, তারা যদি আবার পরিচালক নিয়োগ দেয় তখন সেটা হবে পরিচালক মণ্ডলী কর্তৃক। কিভাবে পরিচালক মণ্ডলী কর্তৃক কয়েকভাবে আমরা পরিচালক নিয়োগ দিতে পারি। তার আগে দেখে আসি তোমাদের কমেন্টস। আচ্ছা, ফিরোজ বলছে সাউন্ড অনেক কম, ভালোভাবে শোনা যাচ্ছে না। ভাইয়া তুমি একটু ইয়ারফোন ইউজ করো, কারণ এক এক ফোনে বা তোমরা যারা লাইভটা এক এক ফোনে দেখো তাদের কাছে সাউন্ডটা এক এক রকম ভাবে যায়। তো কিছু কিছু মানুষের কাছে সাউন্ড ঠিক থাকে, কিছু কিছু মানুষের কাছে সাউন্ড ঠিক থাকে না। তো প্লিজ তুমি যদি একটু ইয়ারফোনটা ইউজ করো, আই থিঙ্ক তুমি সাউন্ডটা শুনতে পাবা। ফারহান বলছে সে টাঙ্গাইল থেকে আমাদের সাথে জয়েন করছে। ফাহাদ ময়মনসিং থেকে জয়েন করেছে। মোশারফ হাসান, আচ্ছা হাসান মাহমুদ বলছে যে সবাই সাউন্ড নিয়ে কথা বলছে, তো কেমন কোয়ালিটি ইমপ্রুভ করছি না। ভাইয়া এটার সলিউশন ওইটাই যে এক একজনের কাছে এক এক রকম সাউন্ড শোনা যায়। আই এম সরি অ্যাবাউট দ্যাট। ইমরান বলছে হ্যালো হ্যালো আপু। ওকে, হ্যালো। ইমরান জয়েন করেছে সাভার থেকে। আচ্ছা, তোমাদের কোম্পানি সংগঠন নিয়ে যে কোনো ধরনের কোয়েশ্চেন প্লিজ তোমরা কমেন্টে জানো, আমি চেষ্টা করবো তোমাদেরকে সে প্রবলেমগুলো সলভ করে দিতে। আচ্ছা, তারপর আমরা চলে আসি যে পরিচালক মণ্ডলী কর্তৃক কতভাবে পরিচালক নিয়োগ করা যায় সেদিকে। প্রথমে আসি শূন্য পদ যদি পূরণের জন্য পরিচালক নিয়োগ করা হয় পরিচালক মণ্ডলী দ্বারা।
যে পরিচালক পর্ষদে তো অনেক কয়েকজন মানুষ থাকে, দেখা যায় যে যদি একজন মানুষ অ্যাবসেন্ট থাকে বা হচ্ছে সে এখন দায়িত্বটা পালন করতে পারছে না, তখন পরিচালক মণ্ডলী সে শূন্যপদ পূরণের জন্য পরিচালক নিয়োগ দিয়ে থাকে। এখন যে পরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছে তার মেয়াদটা কীরকম হবে বা তার কাজটা কীরকম হবে? তার কাজ হবে সে যার শূন্যপদ পূরণের জন্য সে নির্বাচিত হয়েছে তার তার মেয়াদ যতদিন, অর্থাৎ যেদিন থেকে সে জয়েন করবে সেদিন থেকে যতদিন পর্যন্ত আগে মানে যার পদে সে নির্বাচিত হয়েছে তার পদের মেয়াদ যতদিন, সে ততদিন পর্যন্ত সেই শূন্যপদ পূরণের জন্য নির্বাচিত হবে। আচ্ছা, এবং যেই তারিখে হচ্ছে যার পদে উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যেই তারিখে তার মেয়াদটা শেষ হয়ে যাবে, সেম তারিখেই হচ্ছে যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার মেয়াদটা শেষ হয়ে যাবে, অর্থাৎ তিনি অবসর নেবেন সেই টাইমে। আচ্ছা, শূন্য পদের পরে তারপরে আমরা আসবো বিকল্প পরিচালক নিয়োগ। এটাও পরিচালক মণ্ডলীদের দ্বারাই নির্বাচন করা হয়ে থাকে। কিভাবে? বিকল্প পরিচালক বলতে আমরা কি বুঝি? আচ্ছা, বিকল্প পরিচালক বলতে আমরা বুঝি যে কোনো পরিচালক পর্ষদের কোনো মেম্বারের অনুপস্থিতিতে যখন একজন পরিচালক আমাকে নিয়োগ করতে হয় তখন সেটাকে বলা হয় বিকল্প পরিচালক নিয়োগ, এবং সেটা করে থাকে পরিচালক মণ্ডলী। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে দেখা যায় যদি পরিচালক পর্ষদের কোনো মেম্বার অ্যাবসেন্ট থাকে তখন বিকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়। তারপরে আসে অতিরিক্ত পরিচালক। অতিরিক্ত পরিচালক বলতে কি বুঝি আমরা? অতিরিক্ত পরিচালক বলতে বুঝি যে সংঘবিধির যে বিধান সেখানে যদি উল্লেখ থাকে যে কোনো না কোনো সময় অতিরিক্ত পরিচালক নিয়োগ দেওয়া যাবে, তখন পরিচালক মণ্ডলী অতিরিক্ত পরিচালক নিয়োগ দিতে পারেন। এবং সেটা কখন? যদি কিছু ইম্পর্টেন্ট মানুষ আছে যাদেরকে পরিচালক পর্ষদে রাখাটা ইম্পর্টেন্ট হয়, এবং তাদেরকে রাখার জন্য হচ্ছে সংঘবিধিতে এই ধরনের সিস্টেম ওপেন করা থাকে যে অতিরিক্ত পরিচালক এই টাইমে বা হঠাৎ করে বা কোনো একটা প্রয়োজনে অতিরিক্ত পরিচালক নিয়োগ দেওয়া যেতে পারে। যদি এটা সংঘবিধিতে থাকে তাহলে পরিচালক মণ্ডলী অতিরিক্ত পরিচালক নিয়োগ দিতে পারে। এবং এটা অবশ্যই নির্দিষ্ট সংখ্যক কিছু পরিচালক নিয়োগ দেওয়ার ব্যাপার, এটা র্যান্ডম মানুষজন হয় না বা অনেক মানুষ এখানে আমরা পরিচালকের নিয়োগ দিতে পারে না, শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য এবং প্রয়োজনের জন্য হচ্ছে অতিরিক্ত পরিচালক নিয়োগ দেওয়া হয়ে থাকে। তারপরে আসে আমরা ব্যবস্থাপনা প্রতিনিধি কর্তৃক। আচ্ছা, সেটা কিভাবে? আচ্ছা, এটা পরিচালক মণ্ডলী দ্বারা নির্বাচিত না, এটা হচ্ছে প্রবর্তক শেয়ার হোল্ডাররা যেরকম নির্বাচন করে ঠিক সেই রকম। আচ্ছা, আমি যদি প্রবর্তকের জায়গাটা মুছে দেই তাহলে আমরা এখান থেকে আবার লেখাটা শুরু করতে পারবো। ব্যবস্থাপনা প্রতিনিধি, সেটা কি? সেটা যদি আমরা একটু দেখি যে সংঘবিধির বিধান অনুসারে কোম্পানিতে কিছু ব্যবস্থাপনা প্রতিনিধি সবসময় নিযুক্ত থাকে। তো সংঘবিধিতে যদি এরকম কোনো নির্দেশ দেওয়া থাকে বা এ ধরনের কোনো অপশনস ওপেন থাকে তখন ব্যবস্থাপনা প্রতিনিধিকে ব্যবসায়ের পরিচালক হিসেবে আমরা নিয়োগ দিতে পারি, ঠিক আছে? এবং সেটা অবশ্যই কোম্পানির যে পরিচালকরা আছে তারা নিয়োগ দেবে। আচ্ছা, তোমাদের কোশ্চেনগুলো যদি একটু দেখি। একজন পরিচালকের মেয়াদ নর্মালি কত? ভাইয়া, একজন পরিচালকের মেয়াদ হচ্ছে একটা যে একটা মিটিং যে হয় যেটা, সেই মিটিং থেকে পরবর্তী মিটিং পর্যন্ত, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা 1 বছরের মতো হয়ে থাকে। তারপরে আসে আমরা তৃতীয় পক্ষ কর্তৃক। তৃতীয় পক্ষ বলতে এখানে পাওনাদার বা বিনিয়োগকারীদেরকে বোঝানো হয়। তৃতীয় কোনো পক্ষ থেকে পাওনাদার বা বিনিয়োগকারীরা চাইলে নিজেদের মধ্য থেকে কাউকে পরিচালক হিসেবে নিয়োগ দিতে পারে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যদি ব্যবসায় লস হয় বা তাদের কোনো কিছু মনিটর করার দরকার পড়ে, তখন হচ্ছে এই তৃতীয় পক্ষটা পরিচালক পর্ষদে তাদের নিজেদের একজন মানুষকে নিয়োগ দেয়। তারপরে আসে আমরা সরকার কর্তৃক। সরকারও চাইলে কোনো কাজ তাদের যদি তত্ত্বাবধান করতে হয় বা অবজার্ভ করতে হয় তখন সরকার কর্তৃক পরিচালক নিয়োগ দেওয়া হতে পারে। আচ্ছা, এবং সেটা অবশ্যই যদি সংঘবিধিতে থাকে এবং যে শেয়ার হোল্ডার আছে তারা যদি কোনো রকম অনুরোধ করে সরকারকে যে তাদের একজন মানুষ যদি যেন পরিচালক পর্ষদে থাকে, তখন তাদের মধ্য থেকে সরকার থেকে একজন মানুষকে পরিচালক হিসেবে নিয়োগ দিতে পারে। সো এগুলাই হলো বেসিক্যালি
পরিচালক নিয়োগের যে ওয়ে, এগুলো এইভাবে হচ্ছে পরিচালক নিয়োগ হতে পারে কোনো পরিচালনা পর্ষদে। ঠিক আছে, এখন যদি আমরা একটু কোশ্চেনের দিকে আসি, তোমাদের জন্য একটা কোশ্চেন। নবগঠিত কোম্পানিতে পরিচালক নির্বাচিত হয় কার কার কর্তৃক? প্রবর্তক কর্তৃক, নিবন্ধন কর্তৃক, শেয়ার হোল্ডার কর্তৃক, নাকি ঋণদাতা কর্তৃক? আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানিয়ে দাও জলদি। আমরা যারা ক্লাসটা দেখেছি, আমরা এতক্ষণ দেখেছি যে পরিচালক নিয়োগের যে নিয়ম আছে, কতভাবে পরিচালক নিয়োগ করা যায়, সেই রুলগুলো আমরা দেখেছি। এখন তোমরা আমাকে কোশ্চেনের অ্যান্সার দাও যে কোন মানে কোনো নতুন একটা কোম্পানিতে পরিচালক কিভাবে নির্বাচিত হয়? প্রবর্তক কর্তৃক, নিবন্ধক কর্তৃক, নাকি শেয়ার হোল্ডার কর্তৃক, নাকি ঋণদাতা কর্তৃক? ওকে, দেখি কারা সঠিক অ্যান্সার দিতে পারছে। ইমতিয়াজ বলছে প্রবর্তক কর্তৃক, সাজ্জাদ বলছে নিবন্ধন কর্তৃক, ইমরানুল ইসলাম বলছে প্রবর্তক কর্তৃক। আচ্ছা, আমরা সঠিক অ্যান্সারে চলে যাই। সঠিক অ্যান্সার হচ্ছে প্রবর্তক কর্তৃক, যেটা আমরা প্রথম পয়েন্টে পড়েছিলাম যে কোনো কোম্পানি যদি নতুন সংগঠন করা হয় তখন স্মারকলিপিতে যে প্রবর্তকরা সাইন করে তারা চাইলে তাদের মধ্য থেকে পরিচালক নিয়োগ বা নির্বাচন করতে পারে। সো এটা সঠিক অ্যান্সার হচ্ছে প্রবর্তক কর্তৃক। যারা সঠিক অ্যান্সার দিয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন। আচ্ছা, তারপরের পয়েন্টে আমরা চলে যাই। যারা মাত্র জয়েন করেছে তাদের জন্য আমরা আজকে কভার করব পরিচালক, তারপরে হচ্ছে মূলধন, তারপরে শেয়ার, ঋণপত্র এবং বিল শোধন। এই সবগুলো টপিক আমরা আজকে যৌথ মূলধনী ব্যবসায় ক্লিয়ার করব। ঠিক আছে, তো আমাদের সাথে থাকো এবং আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দাও তোমাদের কি কি ধরনের প্রবলেম আছে যৌথ মূলধনী ব্যবসায় নিয়ে। ওকে, আমরা চলে আসি পরিচালকদের যে যোগ্যতা সূচক শেয়ার সেটাতে। যোগ্যতা সূচক শেয়ার বলতে আমরা কি বুঝি? কোম্পানির যে সংবিধি বা পরিমেল নিয়মাবলী, সেখানে যদি কোম্পানির পরিচালক হওয়ার জন্য একটি ন্যূনতম শেয়ার ক্রয় করার যে একটা বাউন্ড থাকে, ঠিক আছে, পরিচালক হওয়ার জন্য যদি ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকা আবশ্যক ঘোষণা করা হয় এবং সেই ঘোষিত যে আবশ্যক শেয়ার সেটাকে বলা হয় যোগ্যতা সূচক শেয়ার। অর্থাৎ একটা কোম্পানির সংঘবিধিতে যদি কোম্পানির পরিচালক হওয়ার জন্য একটি ন্যূনতম পরিমাণ শেয়ার ক্রয় করতে হয়, তাহলে সেটা হবে যোগ্যতা সূচক শেয়ার। সংঘবিধিতে পরিচালক হওয়ার জন্য যদি একটি ন্যূনতম পরিমাণ শেয়ার ক্রয় করার কথা উল্লেখ থাকে তখন সেটা হয় যোগ্যতা সূচক শেয়ার। যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করা ছাড়া কেউ পরিচালক হতে পারবে না। জেনারেলি সংঘবিধিতে উল্লেখ থাকে যে বলা হয়ে থাকে যে যদি কোনো শেয়ার হোল্ডার যোগ্যতা সূচক শেয়ার কিনতে ব্যর্থ হয় তাহলে সে পরিচালক হতে পারবে না।
ঠিক আছে। আচ্ছা, এবং তার আরও বলা হয়েছে যে আইনের যে 97(1) ধারায় বলা হয়েছে কোম্পানি আইনের যে যোগ্যতাসূচক শেয়ার নেই এমন কোনো ব্যক্তি পরিচালক যদি নির্বাচিত হতে হয় তখন তার যে মেয়াদ সেটা প্রথম নির্বাচিত হওয়ার 60 দিনের মধ্যে তাকে যোগ্যতাসূচক শেয়ার কিনতে হবে, এবং সে যদি 60 দিনের মধ্যে তার যোগ্যতাসূচক শেয়ার কিনতে ব্যর্থ হয় তাহলে তার যে পরিচালকের পদ সেটা আপনা আপনি শূন্য হয়ে যায় এবং সেখানে নতুন পরিচালক রিক্রুট করা বা নতুন পরিচালক নিয়োগ করার দরকার পড়ে। সো একজন পরিচালককে যোগ্যতাসূচক শেয়ার অবশ্যই কিনতে হবে এবং তার যে পদ সেটাকে বহাল রাখার জন্য এবং পরিচালক হিসেবে থাকার জন্য তাকে যোগ্যতাসূচক শেয়ারের অধিকারী অবশ্যই হতে হবে। তো দেখা যাচ্ছে যে যোগ্যতাসূচক শেয়ার একজন পরিচালকের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি এখানে তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে যোগ্যতাসূচকের শেয়ারের পরিমাণ কতটুকু হবে সেটা উল্লেখ থাকে যে সংবিধি সেখানে, এবং সেখানে বলে দেওয়া থাকে যে ন্যূনতম এত% বা এতটি শেয়ার ক্রয় করলে হচ্ছে এতটি শেয়ার হচ্ছে যোগ্যতাসূচক শেয়ার, এবং সেই শেয়ার যদি আমি ক্রয় করি তাহলে আমি পরিচালক হওয়ার অধিকার পাবো বা পরিচালক হতে পারবো। আই হোপ তোমাদের যোগ্যতাসূচক শেয়ারের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দিতে। আচ্ছা, তারপরে যদি আসি আমরা কোম্পানির মূলধনের ধারণা, আমাদের পরিচালকের যে টপিক সেটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আসবো মূলধনে। কোম্পানির মূলধন, মূলধন বলতে আমরা কি বুঝি বলো তো? আমাকে একটু বলো তো কমেন্টে যে তোমরা মূলধন বলতে কি বুঝো। মূলধন বলতে আমরা কি বুঝি সেটা একটু আমরা কমেন্টে দেখি যে তোমাদের কাছে মূলধনের কনসেপ্টটা কি। আমরা তো এতদিন হিসাব বিজ্ঞান পড়েছি, ম্যানেজমেন্ট পড়েছি, ব্যবসা উদ্যোগ পড়েছি, আমাদের কাছে তো ক্লিয়ার হওয়ার কথা যে মূলধন বলতে আমরা কি বুঝি, তাই না? আচ্ছা, কোম্পানির মূলধন বলতে আমরা বুঝি যে অর্থ আমাকে ব্যবসায় পরিচালনা করতে বা ব্যবসায় প্রতিষ্ঠা করতে আমাকে সাহায্য করে। ব্যবসায় পরিচালনা, ব্যবসায় প্রতিষ্ঠা, ব্যবসা নিয়ন্ত্রণের সব ধরনের কাজ যে অর্থ দ্বারা পরিচালিত হয় বা যে অর্থ সেখানে কাজে লাগে সেটাই হচ্ছে মূলধন। কোম্পানির মূলধন বলতে আমরা কি বুঝি? কোম্পানির মূলধন বলতে বুঝি যে কোম্পানি তার শেয়ার হোল্ডার এবং অন্যান্যদের নিকট থেকে যে মূলধন সংগ্রহ করে সেটা হচ্ছে কোম্পানির মূলধন। কোথা থেকে সে এটা কি করে? কোম্পানি তার শেয়ার হোল্ডার এবং অন্যান্যদের থেকে, অন্যান্য আরো অনেক উৎস আছে কোম্পানির মূলধন সংগ্রহ করার, যেটা আমরা একটু পরে দেখব। শেয়ার হোল্ডার এবং অন্যান্যদের থেকে যে মূলধন সংগ্রহ করে সেটাকেই বলা হয় কোম্পানি মূলধন। তো কোম্পানি মূলধনের যে শ্রেণী বিভাগ সেটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? সেটাকে আমরা ভাগ করতে পারি 2 ভাগে, একটি হচ্ছে উৎস বিচারে এবং একটি হচ্ছে প্রকৃতি বিচারে। সেটা কি? আচ্ছা, ইমরান আমাদেরকে মূলধনের সংজ্ঞা দিয়েছে, যে পরিমাণ অর্থ বা সম্পদ দিয়ে ব্যবসা শুরু করা হয় তাকে মূলধন বলে। অবশ্যই ইমরান, তুমি যেটা বলেছো সেটার অ্যান্সার একদম সঠিক। যে পরিমাণ অর্থ এবং সম্পদ দিয়ে ব্যবসা আমরা শুরু করি সেটাকে মূলধন বলে। এখন যদি আমরা মূলধনের প্রকার ভেদে চলে যাই, শ্রেণী বিভাগে চলে যাই, তাহলে আমরা কি দেখবো যে মূলধনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎস বিচারে 2 ভাগে এবং প্রকৃতি বিচারে 2 ভাগে। কিরকম? উৎস বিচারে হচ্ছে শেয়ার মূলধন এবং ঋণকৃত মূলধন, এবং প্রকৃতি বিচারে চলতি মূলধন। আচ্ছা, প্রথম হচ্ছে স্থায়ী মূলধন, স্থায়ী এবং চলতি। উৎস বিচারে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, শেয়ার মূলধন এবং ঋণকৃত মূলধন। আর প্রকৃতি বিচারে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থায়ী মূলধন আর একটা চলতি মূলধন। এখন আমরা দেখবো যে শেয়ার মূলধনটা কি, ঋণকৃত মূলধন কি, স্থায়ী মূলধন কি এবং চলতি মূলধন কি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা, উৎস বিচারেরটা দিকে যদি আসে, যে কোনো
কোন উৎস থেকে, উৎস বিচারটা কেন শ্রেণীভাগ করা হয়েছে, যে কোন উৎস থেকে কোম্পানির মূলধনটাকে সংগ্রহ করা হচ্ছে সেই অনুযায়ী আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। এবং প্রকৃতি বিচারেরটা হচ্ছে যে মূলধন কোন ধরনের কার্যকারিতা আমাকে দিচ্ছে বা কোন জায়গায় এটা খরচ হচ্ছে সেই প্রকৃতি অনুযায়ী হচ্ছে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, উৎস বিচারের দুই ভাগে যদি আসি আমরা, শেয়ার মূলধন, প্রথমটা হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধনে বলা হয়েছে যে জনগণের কাছে শেয়ার বিক্রয় করে যৌথ মূলধনী কোম্পানি যদি তার মূলধন সংগ্রহ করে তখন সেটা হচ্ছে শেয়ার মূলধনের মাধ্যমে মূলধন সংগ্রহ। এবং আমাদের দেশের যে কোম্পানি সংগঠনগুলো আছে তারা জেনারেলি যে প্রক্রিয়ায় মূলধনটাকে শেয়ার ইস্যু করার মাধ্যমে যেভাবে মূলধন সংগ্রহ করে সেটাই হচ্ছে শেয়ার মূলধন। এটা একটু ডিটেলসে যদি আমরা আসি, যে শেয়ার মূলধনটা কিভাবে করা হয়, যখন একটা প্রতিষ্ঠানের মূলধনটাকে কয়েক ভাগে ভাগ করে শেয়ার বিক্রয়ের জন্য ছেড়ে দেওয়া হয় এবং প্রত্যেক মানুষের একটা একটা করে শেয়ার ক্রয়ের মাধ্যমে এই মূলধনটাকে অ্যাকুমুলেট করা হয়। জেনারেলি যৌথ মূলধনী কোম্পানির বেশিরভাগ মূলধন হচ্ছে শেয়ার মূলধনের মাধ্যমে সংগ্রহ করা হয়। আচ্ছা, তারপরে যদি আসি আমরা ঋণকৃত মূলধনে, ঋণকৃত মূলধন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আসিফ মূলধনের সংজ্ঞা দিয়েছে, কারবারে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় তাকে মূলধন বলে। এটাও এক সাইড থেকে রাইট, যে কারবারে যে পরিমাণ মূলধন যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় সেটা দিয়ে সকল ধরনের সম্পদ ক্রয় করা থেকে শুরু করে পরিচালনার কাজও করা হয়, তো সেইভাবে এটাকেও মূলধন বলে। ওকে, আমরা চলে যাই ঋণকৃত মূলধনে, যে কোম্পানি তার শেয়ার মালিকদের বাইরের উৎস হিসেবে অন্য উৎস থেকে যে অর্থ বা মূলধন সংগ্রহ করে সেটা হচ্ছে ঋণকৃত মূলধন। অর্থাৎ এটা হচ্ছে ঋণ, আমার এক ধরনের দায় বা ডেপ্ট। পাবলিক লিমিটেড কোম্পানি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ঋণপত্র বা বন্ড বিক্রয় করে ঋণকৃত মূলধনটাকে সংগ্রহ করে। পাবলিক লিমিটেড কোম্পানি যেরকম শেয়ার বিক্রয় করে মূলধন অ্যাকুমুলেট করে, সেমভাবে তারা ঋণ বা বন্ড বিক্রয় করেও কিন্তু ঋণকৃত মূলধনটাকে সংগ্রহ করতে পারে। জেনারেলি শেয়ার হোল্ডাররা যে পরিমাণ অর্থ প্রোভাইড করতে যদি অসমর্থ হয় বা শেয়ার মূলধন দ্বারা যদি তাদের মূলধনটা অ্যাকুমুলেট করাটা অসম্ভব হয় বা কোনো ক্ষেত্রে কম পড়ে যায়, তখন ঋণকৃত মূলধনের মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়। এটা বেসিক্যালি হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান থেকে, অন্যান্য সংগঠন থেকে বা অন্যান্য ব্যক্তিদের থেকে ঋণ করে এই মূলধনটাকে অ্যাকুমুলেট করা হয়। তারপরে আমরা আসি যদি প্রকৃতি অনুযায়ীটাতে, প্রকৃতি অনুযায়ীটাতে বিভিন্ন ব্যাংক আর্থিক সংগৃহীত ঋণ, ব্যবসায় ঋণ ইত্যাদি কোম্পানির ঋণ মূলধন উল্লেখযোগ্য উৎস হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান হচ্ছে ঋণকৃত মূলধন প্রোভাইড করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেক্টর। ঠিক আছে, তারপরে যদি আসি আমরা প্রকৃতি বিচারে, প্রকৃতি বিচার হচ্ছে স্থায়ী এবং চলতি। স্থায়ীটাতে যদি আসি, যে কোম্পানির মূলধনের যে অংশ প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ ক্রয় করার জন্য ব্যয় করা হয় সেটা হচ্ছে স্থায়ী মূলধন। স্থায়ী সম্পদ ক্রয় করার জন্য যেটা আমরা বিনিয়োগ, যেটা আমরা খরচ করি, লাইক হচ্ছে আমাদের যদি জমি কিনতে হয়, জমি, আসবাবপত্র, মেশিন, এই সকল কাজের জন্য যদি আমি মূলধনের অর্থ ব্যয় করি, তখন সেটা হচ্ছে আমার স্থায়ী মূলধন হিসেবে বিক্রয় করা হয়। কারণ এই জিনিসটা কিন্তু আমার স্থায়ী থাকে, আমার জমি কিন্তু থাকবে, জমি কিন্তু চলে যাবে না বা আমি শেষ হয়ে যাবে না। আসবাবপত্র, মেশিনগুলো স্থায়ী সম্পদের মতো, তো এটা একদিক থেকে স্থায়ী মূলধন হিসেবে কাজ করে। তারপর যদি আসি আমরা চলতি মূলধনের দিকে, চলতি মূলধন কাকে বলছি আমরা? চলতি মূলধন বলছি কোম্পানির উৎপাদন কার্য পরিচালনা, মালামাল ক্রয় থেকে শুরু করে অন্যান্য সকল কাজে যে ধরনের অর্থ বিক্রয় করা হয় সেটাকে বলা হয় চলতি মূলধন। এখানে একটা জিনিস নোটিস আমরা করব, যে চলতি মূলধনের যে জায়গাটাতে ব্যয় করা হয়, হ্যাঁ, যেমন উৎপাদন কাজ বা মালামাল ক্রয়, এই জিনিসগুলো কিন্তু এই জিনিসগুলো ছাড়া কিন্তু স্থায়ী মূলধন কোনোভাবে কাজ করতে পারে না। যেমন আমি যদি মালামাল ক্রয় না করি বিক্রয়ের জন্য বা উৎপাদনের জন্য, তখন আমার আসবাবপত্র, আমার মেশিনকে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। তো চলতি মূলধনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যবসাটাকে পরিচালনা করার জন্য, উৎপাদনের জন্য, এবং সাথে সাথে স্থায়ী মূলধনটাকে কাজে লাগানোর জন্য হচ্ছে চলতি মূলধনটা ইম্পর্টেন্ট। তোমাদের যদি মূলধনের এই শ্রেণীবিভাগ নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাকে কমেন্টে জানাও। আই হোপ তোমাদের এই পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাব কোম্পানির মূলধন সংগ্রহের যে উৎসসমূহ সেখানে। আচ্ছা, কোম্পানির মূলধন সংগ্রহের উৎসসমূহ।
উৎসসমূহের দিকে যদি আমরা আসি, প্রথমেই কোম্পানির যে মূলধন সংগ্রহের উৎসসমূহ সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং একটা হচ্ছে স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী, ঠিক আছে। দীর্ঘমেয়াদীটা কত বছরের জন্য? সাধারণত 5 বছর বা তার বেশি বছরের জন্য, যদি অধিক সময় ব্যবহারের জন্য যদি কোম্পানিতে যে মূলধন সংগ্রহ করা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস, দীর্ঘমেয়াদী মূলধন সংস্থানের উৎস, অর্থাৎ 5 বছর বা তার বেশি, 5 বা তার বেশি বছরের জন্য যদি মূলধন সংগ্রহ করা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী, এবং 1 বছর অথবা তার কম, কম সময়ের জন্য যদি কোনো একটা উৎস থেকে মূলধন সংগ্রহ করা হয় তখন সেটা হবে স্বল্পমেয়াদী মূলধন সংগ্রহের উৎস, ঠিক আছে। দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের যে উৎস সেটারও আরো কতগুলো প্রকারভেদ আছে, সেটা যদি আমরা দেখি, মানে এই সোর্স আছে, দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎসেরও কিছু সোর্স আছে, সেটা যদি আমরা দেখি। ওকে, এখান থেকে দেখি। আচ্ছা, প্রথমেই আসি আমরা শেয়ার বিক্রয়ের মাধ্যমে। শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়, সেটা আমরা সবাই জানি। পাবলিক লিমিটেড কোম্পানি তাদের শেয়ারটাকে হচ্ছে বাজারে ছাড়ে এবং সেখান থেকে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়। তো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করাটা অনেক জেনারেলাইজ এবং অনেক পপুলার একটা সোর্স দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের জন্য। তারপরে যদি আসি আমরা ঋণপত্র বিক্রয়, যেটা আমরা একটু আগেও পড়েছিলাম। ঋণপত্র বিক্রয় যেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি করে থাকে, তারা শেয়ার বিক্রয়ের সাথে সাথে যদি তাদের মূলধনটা অ্যাকুমুলেট না হয় তখন ঋণপত্র বিক্রয় করে, এবং ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে তারা তাদের যে মূলধন সংগ্রহ সেটা কাজ করে, মূলধন অ্যাকুমুলেট করে। তারপরে আমরা সঞ্চিত তহবিলে, সঞ্চিত তহবিল বলতে আমরা কি বুঝি? সঞ্চিত তহবিল বলতে আমরা বুঝি যে কোম্পানি যেই পরিমাণ লভ্যাংশ অর্জন করে তার সবটা তারা কি করে না, তারা সবটা লভ্যাংশ হচ্ছে বিলি করে না, তারা কিছু পরিমাণ লভ্যাংশ দেওয়ার পরে কিছু লভ্যাংশ হচ্ছে তারা সঞ্চয় করে, এবং সেই সঞ্চয় যেই জায়গাটাতে সঞ্চয় করে সেটাকে বলা হয় সঞ্চিতি। এবং এরকম সঞ্চয়ের পরিমাণ, সঞ্চিতির পরিমাণ যখন আস্তে আস্তে বাড়ে তখন দেখা যায় যে একটু বেশি পরিমাণ সঞ্চিতি হয়ে যায় এবং সেটা একটা তহবিলের মতো হয়ে যায়, এবং সেখান থেকে পরবর্তীতে তারা বিনিয়োগ করতে পারে, কারণ সঞ্চিত তহবিলে বরাদ্দকৃত যে অর্থটা থাকে সেটার পরিমাণ অনেক বেশি থাকে। তো যখন এটা অনেক বেশি হয়ে যায় তখন এটাকে সঞ্চিত তহবিল হিসেবে ধরে তারা এটাকে বিনিয়োগ করতে পারে। আচ্ছা, তারপরে আসে আমরা অবলেখক। অবলেখক বলতে আমরা কি বুঝি? নামটা অনেক ইন্টারেস্টিং, তাই না? অবলেখক বলতে আমরা বুঝি যে চুক্তি অনুযায়ী কোম্পানির শেয়ার এবং ঋণপত্র যে প্রতিষ্ঠান বিক্রয় করার দায়িত্ব নেয় তারা হচ্ছে অবলেখক। তো আমার ঋণপত্র বিক্রয় হবে কিনা বা শেয়ার আমি যতটুকু বিক্রয় করতে চাচ্ছি অতটুকু বিক্রয় হবে কিনা সেটা সম্পূর্ণভাবে কার উপর ডিপেন্ড করে? অবলেখকের উপর ডিপেন্ড করে। তো অবলেখক যখন এই দায়িত্বটা নেয় শেয়ার বিক্রয় করার বা ঋণপত্র বিক্রয় করার, যদি দেখা যায় যে যতটুকু শেয়ার তাকে বিক্রয় করতে দেওয়া হয়েছে অতটুকু শেয়ার সে বিক্রয় করতে পারেনি, তখন যে শেয়ারটা অবশিষ্ট থাকে সেটা অবলেখক কিনে নেয়, অবলেখক যে প্রতিষ্ঠানটা থাকে সেটা কিনে নেয়। তো অবলেখক কিন্তু শেয়ার বিক্রয় ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অনেক বেশি পরিমাণ মূলধনের যোগান কিন্তু দেয়, অর্থাৎ দীর্ঘমেয়াদে মূলধনের যোগান কিন্তু দেয় যৌথ মূলধনী ব্যবসায়ীকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আসি আমরা এগুলো মুছে দিই, তারপরে পয়েন্টে আসি। তারপরে আসি আমরা শিল্প ব্যাংক। প্রত্যেক দেশেই এক্সিস্টিং কিছু শিল্প ব্যাংক থাকে যারা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ দেয় যৌথ কোম্পানি ব্যবসা অথবা যৌথ মূলধনী ব্যবসাকে, ঠিক আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু শিল্প সেক্টরটা অনেক বড় এবং বৃহদায়তন ব্যবসা হয়, তো সেখানে বেশি পরিমাণ মূলধনের প্রয়োজন পড়ে। তো সেই জায়গা থেকে হচ্ছে শিল্প ব্যাংক শিল্পের সেক্টরে অনেক বেশি পরিমাণ ঋণ দেওয়ার কাজটা করে থাকে। বাংলাদেশে শিল্পক্ষেত্রে দীর্ঘমেয়াদে অর্থ সংস্থান যে ব্যাংকটা করে সেটা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড বা বিডিবিএল। আমি এগুলো মনে রাখবো কারণ এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা আসবো বন্ধকি এবং অন্যান্য ব্যাংক। বন্ধকি ব্যাংক বলতে আমরা কি বুঝি? আমরা বন্ধকি নাম তো নিশ্চয়ই শুনেছি। বন্ধকি ব্যাংক সেটা হচ্ছে যদি কোনো কিছুর এগেনস্টে কোম্পানির কোনো নির্দিষ্ট সম্পত্তি বা
কোনো ধরা যায় কোনো শেয়ার অথবা হচ্ছে কোনো নির্দিষ্ট সম্পত্তি দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ হতে পারে, অন্য কোনো সম্পদ হতে পারে, এই সম্পত্তির এগেনস্টে যখন ব্যাংকের থেকে ঋণ নেওয়া হয়, ব্যাংক যখন তাকে ঋণ দেয়, কোনো কোম্পানিকে ঋণ দেয়, তখন সেটা হচ্ছে সেই কাজটা করা হচ্ছে বন্ধকি ব্যাংক। মানে কোনো কিছুর একটা এগেনস্টে কোনো কিছু একটা তাকে দেখাতে হবে যে এটার এগেনস্টে আমি ঋণ নিচ্ছি, সেই কাজটা করে বন্ধকি ব্যাংক। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি রেখে, বন্ধকি ব্যাংক বাংলাদেশে খুব বেশি একটা নেই। বাণিজ্যিক ব্যাংকগুলো বেসিক্যালি হচ্ছে যে স্থাবর সম্পত্তি আছে সেটা রেখে এটার এগেনস্টে দীর্ঘমেয়াদী ঋণ দেয়। আচ্ছা, তারপরে আসি আমরা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কারা? নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে যে তারা হচ্ছে ব্যাংকের অন্যান্য ব্যাংক যেরকম করে, বাণিজ্যিক ব্যাংক যেরকম আমানত সংগ্রহ করে তারপর ঋণ দেয়, সেটা না করে তারা হচ্ছে এমনিতেই বিভিন্ন ব্যবসায় দীর্ঘমেয়াদী যে মূলধন সেটা প্রোভাইড করে। ঠিক আছে, বাংলাদেশে এরকম ব্যাংক হচ্ছে শিল্পক্ষেত্রে দেয় হচ্ছে আইডিএলসির নাম আমরা শুনেছি, আইডিএলসি ব্যাংক, তারপর ডেল্টা হাউজিং, এরা সবাই হচ্ছে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, যারা কোনো কিছু কোনো কিছু আমানত না রেখেই হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ দেয়। আচ্ছা, তারপরে আসে আমরা বিনিয়োগকারী প্রতিষ্ঠান। যেহেতু কোম্পানি সংগঠনটা অনেক বৃহদায়তন প্রতিষ্ঠান থাকে, বৃহদায়তন ব্যবসার ক্ষেত্রে জড়িত হয়, তখন দেখা যায় যে যেহেতু একটু বেশি পরিমাণ হচ্ছে ঋণ প্রয়োজন হয়, মূলধন প্রয়োজন হয়, এই জন্য এখানে বিনিয়োগকারী বিভিন্ন সংস্থান হচ্ছে কাজ করে, তারা হচ্ছে অর্থ প্রোভাইড করে। কীরকম বিনিয়োগকারী সংস্থা? বাংলাদেশে হচ্ছে আইসিবি বা বাংলাদেশ বিনিয়োগ সংস্থা হচ্ছে এই ধরনের ঋণ দীর্ঘমেয়াদে প্রদান করে থাকে। ঠিক আছে, দীর্ঘমেয়াদে আসে ঋণ প্রদান করে থাকে। আচ্ছা, তারপরের পয়েন্টে যদি আসি আমরা, সেটা হচ্ছে বীমা প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের বীমা প্রতিষ্ঠানও দীর্ঘমেয়াদে কিন্তু ঋণ দেয়। তারপরে আসে আমরা বিদেশি যে সংস্থা, যেহেতু বাংলাদেশের যে লভ্যাংশের হার সেটা যখন অনেক বেশি থাকে, তো দেখা যায় যে বিদেশি সংস্থাগুলো কম লভ্যাংশ বা কম সুদে হচ্ছে ঋণ দিয়ে থাকে, এবং সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধনের উৎস হিসেবে অনেক সময় বিবেচিত হয়। বাংলাদেশের চীন, জাপান ভিত্তিক কিছু অর্গানাইজেশন আছে যারা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। ঠিক আছে, তারপরে আসি আমরা সম্পত্তি বিক্রয়। যদি কোম্পানির কোনো দীর্ঘমেয়াদী কোনো স্থায়ী সম্পদ থাকে, সেটা বিক্রয় করার মাধ্যমে, এটা হতে পারে কোনো দামি মেশিন হতে পারে, কোনো ভূমি হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো বিক্রয় করে সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে হচ্ছে কোম্পানি তার দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করতে পারে। ঠিক আছে, তোমাদের যদি এই দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস নিয়ে কোনো কথা থেকে থাকে বা কোনো কোশ্চেন থাকে, প্লিজ কমেন্টে জানাও। ততক্ষণ আমরা হচ্ছে স্বল্পমেয়াদী যেটা আছে সেটা পড়ব। স্বল্পমেয়াদী মূলধন সংগ্রহের উৎস। আচ্ছা, স্বল্পমেয়াদীটাতে যদি আমরা আসি, মালিকদের নিজস্ব, অর্থাৎ আমরা বলেছিলাম যে 1 বছর বা তার কম সময়ের জন্য যদি মূলধন সংগ্রহ করা হয়, তখন সেটা হয় স্বল্পমেয়াদী মূলধন সংগ্রহের উৎস। আচ্ছা, একদম পয়েন্ট যদি ছোট করে আমরা দেখি, সেটা হচ্ছে মালিকদের যে নিজস্ব তহবিল, শেয়ার হোল্ডারদের যে নিজস্ব তহবিল, সেখান থেকে যদি স্বল্প সময়ের জন্য মূলধন প্রোভাইড করা হয়, মূলধন অ্যাকুমুলেট করা হয়, তখন সেটা হয় স্বল্পমেয়াদী মূলধন সংগ্রহের উৎস। মালিকদের নিজস্ব তহবিল, বা তারপরে হচ্ছে যদি মালিকদের যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকে, আত্মীয় বা বন্ধু থেকে যখন ঋণ নেওয়া হয় এবং সেখান থেকে স্বল্পমেয়াদী মূলধনটাকে অ্যাকুমুলেট করা হয়। তারপরে আসি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদী যেরকম ঋণ দেয়, সেরকম কি করে, সেরকম স্বল্পমেয়াদীও ঋণ প্রোভাইড করে বাণিজ্যিক ব্যাংক। এবং অবশ্যই স্বল্পমেয়াদী ঋণের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমি ঋণ নিব, কিন্তু আমাকে যত তাড়াতাড়ি সম্ভব, আমার স্মারকলিপিতে যে নিয়ম থাকে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে স্বল্পমেয়াদী ঋণটাকে পরিশোধ করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে ব্যবসায় ঋণের দিকে যদি আমরা আসি, যে যেহেতু অধিকাংশ লেনদেন ব্যবসায় হচ্ছে ধারে সম্পন্ন করা হয়, তো ব্যবসায় ঋণটা বলতে এটা বোঝানো হয়েছে যে মালামাল ক্রয়,
বা কাঁচামাল ক্রয়, এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ব্যবসার ক্ষেত্রে ধারে ক্রয় করা হয়। তো ওই যে ধারে ক্রয় করে আমি উৎপাদন করছি, কাঁচামালটাকে ধারে উৎপাদন করছি বা হচ্ছে মালামালটাকে ধারে ক্রয় করছি, তখন কিন্তু সেটা এক ধরনের স্বল্পমেয়াদী মূলধন হিসেবে কাজ করে। তারপরে আসে শিল্প ব্যাংক এবং ভূমি বন্ধকি ব্যাংক, যেটা আমরা দীর্ঘমেয়াদীতেও পড়েছিলাম, যে সেটা দীর্ঘমেয়াদীও দেয়, দীর্ঘমেয়াদী ঋণও দেয়, আবার স্বল্পমেয়াদী ঋণও প্রোভাইড করে। আই হোপ তোমাদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে উৎস আছে সেগুলো সম্পর্কে কোশ্চেন ক্লিয়ার হয়েছে। তার মাধ্যমে আমরা শেষ করে ফেললাম আমাদের মূলধন টপিক। এখন আমরা চলে যাব শেয়ারে। আমাদের সাথে জয়েন করছে ফারহান সাকিব, এবং ফারহান সাকিব সায়েন্সের স্টুডেন্ট হয়েও আমাদের সাথে আমাদের ম্যানেজমেন্ট পড়ছে। কংগ্রেচুলেশন ফারহান সাকিব। তারপরে আসি আমরা শেয়ারে। শেয়ার বলতে আমরা কি বুঝি? কোম্পানির যে মূলধন সেটার ক্ষুদ্র একককে বলে, মূলধনের যে ক্ষুদ্র একক মূলধনের ক্ষুদ্র একককে বলে শেয়ার। ধরা যায় একটা কোম্পানির মূলধনের পরিমাণ হচ্ছে 5,000 টাকা, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। এখন ধরা যাক এই হচ্ছে 5,000 টাকা তার মূলধন। সেটাকে যদি আমরা ধরা যাক আমরা এটাকে 100টা ভাগে ভাগ করলাম, এবং প্রত্যেকটা ভাগের দাম হচ্ছে 50 টাকা করে, ঠিক আছে? প্রত্যেকটা ভাগের দাম হচ্ছে 50 টাকা করে, এবং এরকম ভাগ আছে হচ্ছে কয়টা? 100 টাকা। মোট মূলধনের পরিমাণ কয়টা? মোট মূলধনের পরিমাণ 5,000 টাকা। তো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা 50 টাকা করে যে ভাগটা, সেই ভাগটাকে বলা হয় শেয়ার। অর্থাৎ মূলধনের একদম ক্ষুদ্র যে এককটা সেটাকে বলা হয় শেয়ার। জেনারেলি শেয়ার বলতে এটাই বোঝানো হয় যে যখন পাবলিক লিমিটেড কোম্পানি তাদের মূলধন অ্যাকুমুলেট করার জন্য পুরোটা মূলধনকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করে, এবং সেখান থেকে সেটা জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য ছাড়ে, এবং বিক্রয়ের মাধ্যমে ওই ক্ষুদ্র ক্ষুদ্র একক বিক্রয়ের মাধ্যমে তারা কি করে? তাদের মূলধনটাকে অ্যাকুমুলেট করে। এটাই হচ্ছে শেয়ার। এবং যিনি শেয়ার ক্রয় করেন, ধরা যাক সে যে এই শেয়ারটা ক্রয় করেছে সে হচ্ছে একজন শেয়ার হোল্ডার, এবং এই শেয়ার বিক্রয় করার মাধ্যমে, প্রত্যেকটা শেয়ার বিক্রয় করার মাধ্যমে যে মূলধনটা হচ্ছে অ্যাকুমুলেট হয়, যে এই যে যেমন এটা প্রত্যেকটা শেয়ার বিক্রয় করার মাধ্যমে যে মূলধনটা অ্যাকুমুলেট হয়েছে সেটাকে বলা হয় শেয়ার মূলধন, ঠিক আছে? তাহলে আমরা শেয়ার কাকে বলে সেটা জানলাম, শেয়ার হোল্ডারকে সেটা জানলাম, এবং শেয়ার মূলধন কি সেটাও জেনে গেলাম। অর্থাৎ একটা জায়গা থেকে আমরা 3টা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা চলে যাব শেয়ারের শ্রেণী বিভাগে, অর্থাৎ শেয়ারকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেটাতে চলে যাব। ওকে, শেয়ারকে আমরা মূলত প্রথমে ভাগ করতে পারি 4 ভাগে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার এবং অন্যান্য শেয়ার। অন্যদিকে অগ্রাধিকার শেয়ারকে আমরা আবার ভাগ করতে পারি 8 ভাগে। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অংশভাগ অগ্রাধিকার শেয়ার, অনাংশভাগ অগ্রাধিকার শেয়ার, পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার, অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার, পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার এবং অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ অগ্রাধিকার শেয়ারেরই 8টা ভাগ আছে। আবার অন্যান্য যে শেয়ার আছে সেই শেয়ারগুলোকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বোনাস শেয়ার, অধিকারযোগ্য শেয়ার এবং অনাঙ্কিক মূল্যে শেয়ার। এটা হচ্ছে অন্যান্য যে শেয়ার সেগুলোর প্রকারভেদ। তো আমরা প্রত্যেকটা শেয়ারেরই ডিটেলস জানবো। তোমাদের যদি শেয়ার নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে প্লিজ কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দিতে। আচ্ছা, প্রথমে যদি আসি আমরা সাধারণ শেয়ারে, আইন অনুযায়ী যে শেয়ারের মালিকরা অধিকার, দায়িত্ব, কর্তব্যের বিভিন্ন দিক বিবেচনা করে অধিক সুবিধা পায়, কিন্তু লভ্যাংশ এবং মূলধনের যে প্রত্যাবর্তন সেটার সময় যখন তাদের অগ্রাধিকার থাকে না, তাদেরকে বলা হয় সাধারণ শেয়ার হোল্ডার। তার মানে তারা কি করছে? সাধারণ শেয়ার হোল্ডাররা কি করছে? তারা সকল ধরনের সুবিধা পাচ্ছে, ঠিক আছে? তারা পরিচালক যে নির্বাচন সেখানেও কিন্তু তারা থাকতে পারছে, কিন্তু যখন লভ্যাংশ প্রদানের ব্যাপার আসে এবং মূলধনের যে প্রত্যাবর্তন, সেখানে
তাদের কোনো অগ্রাধিকার থাকে না, তাদেরকে বলা হয় সাধারণ শেয়ার হোল্ডার। বেসিক্যালি এই শেয়ার মালিকরা পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারে, পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে এবং সকল ধরনের সুবিধা তারা ভোগ করে, ঠিক আছে। এবং পরিচালকদের সিদ্ধান্তক্রমে যদি মুনাফার কিছু লভ্যাংশ প্রদানের পরে যদি কিছু অংশ থেকে থাকে, তখন পরিচালকদের সিদ্ধান্তক্রমে এই মুনাফার অংশটা, ধরা যাক এটা হচ্ছে আমার লভ্যাংশ এবং এটার এতটুকু পরিমাণ লভ্যাংশ হচ্ছে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, জাস্ট এতটুকু পরিমাণ মুনাফা বাকি আছে, ঠিক আছে। এই পরিমাণ মুনাফাটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে এবং সেটা সবার সর্বসম্মতিক্রমে হয়। তো এটাই হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। এবং সব সময় অগ্রাধিকার শেয়ার যাদের থাকে, অগ্রাধিকার শেয়ার, তাদের পাওনাটা সবার আগে হচ্ছে দেওয়া হয় এবং সাধারণ শেয়ার হোল্ডাররা সেক্ষেত্রে সবার শেষে সেটা পায়। তারপরে যদি আসি আমরা অগ্রাধিকার শেয়ারের দিকে, অগ্রাধিকার শেয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট শেয়ারের দিক থেকে। আচ্ছা, লভ্যাংশ প্রাপ্তিতে মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার মালিকদের চেয়ে অগ্রাধিকার পায়। আচ্ছা, কিভাবে? লভ্যাংশ প্রাপ্তিতে এবং মূলধন প্রত্যাবর্তনে লভ্যাংশ প্রাপ্তি মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য সকল যে শেয়ার হোল্ডার আছে তাদের সবার থেকে বেশি অগ্রাধিকার পায় কারা? অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা। এবং তাদেরকে সবার থেকে কি করা লাগে? কিন্তু তারা কি করতে পারে না, তারা হচ্ছে পরিচালক হতে পারে না এবং পরিচালক যে প্রার্থী সেটা হতে পারে না এবং পরিচালকের কোনো পর্ষদ নির্বাচনে তারা ভোট দিতে পারে না। তারা শুধুমাত্র লভ্যাংশ এবং মূলধন প্রত্যাবর্তনে সবার আগে তাদের অগ্রাধিকার থাকে। আচ্ছা, তারপরে যদি আসি, বেসিক্যালি অগ্রাধিকার যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে শেয়ার হোল্ডার থেকে বেশি বিনিয়োগকারী বলা হয়, কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের অর্থটা হচ্ছে কোম্পানি সংগঠনে বিনিয়োগ করে। বিনিয়োগকারী, যদি কোশ্চেন আসে যে কোন শেয়ার হোল্ডারদেরকে বিনিয়োগকারী বলা হয়, আই থিঙ্ক তোমরা সবাই পারবে, তাই না? বিনিয়োগকারী বলা হয় অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে। আচ্ছা, এখন যদি অগ্রাধিকার শেয়ার হোল্ডারের প্রকারভেদে আমরা আসি, এখন ছোট ছোট করে আমরা দেখব যে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, যে শেয়ারের মালিকগণ প্রতি বছর মুনাফা হতে একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় এবং কোনো বছর যদি মুনাফা না হয় তখন যে তাদের যে পাওনা লভ্যাংশটা সেটা হচ্ছে সঞ্চিতি হিসেবে থাকে এবং পরবর্তী লভ্যাংশের সময় তারা সেই সঞ্চিতিটা সহ পায়, সেটা তাদেরকে বলা হয় সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার হোল্ডার। অর্থাৎ তারা কি পাচ্ছে? তারা তো মুনাফা পাচ্ছে, তারা লভ্যাংশ পাচ্ছে। তারপরে যদি কোনো বছরে তারা মুনাফাটা না পায় তখন কি হয়? তখন তাদের মুনাফাটা সঞ্চিতি হিসেবে জমা থাকে। পরবর্তীতে লভ্যাংশ আবার পাওয়ার সময় তারা এই সঞ্চিতি সহ সেই লভ্যাংশটা পায়। তারা হচ্ছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কারা? তারা হচ্ছে যে শেয়ার মালিকের মুনাফা হলে শুধুমাত্র মুনাফার অংশটাই পায় এবং কোনো সঞ্চিতি তারা পায় না, তারা হচ্ছে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার হোল্ডার। আচ্ছা, তারপর যদি আসি আমরা অংশভাগ অগ্রাধিকার শেয়ার বলতে বোঝানো হয় যে শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বন্টনের সময় এমনিতে তো আর মুনাফা পাচ্ছে, লভ্যাংশ পাচ্ছে, কিন্তু পরবর্তীতে শেয়ার হোল্ডাররা যখন মুনাফা ভাগ করে তখন কি হয়? তারা সেখানে যেও ভাগ পায়, তখন তাদেরকে বলা হয় তারা হচ্ছে অংশভাগ অগ্রাধিকার শেয়ার। এবং এই সবগুলো প্রকারভেদের মেইন পয়েন্ট হচ্ছে সবকিছু উল্লেখ থাকতে হবে কোথায়? আমাদের সংঘ বিধিতে উল্লেখ থাকতে হবে, নাহলে কিন্তু এই শেয়ার হোল্ডাররা কোনো কিছু পাবে না। আচ্ছা, অংশভাগটা আমরা বুঝলাম। অনাংশ ভাগের মধ্যে কি বলা হয়েছে? অনাংশ ভাগে বলা হয়েছে যে তারা শুধু মুনাফাটা পাবে, পরবর্তীতে শেয়ার হোল্ডাররা যখন মুনাফা ভাগ করবে তখন তারা কোনো ধরনের ভাগ সেখান থেকে পাবে না, তাদেরকে বলা হয় অনাংশ ভাগ শেয়ার হোল্ডার, অগ্রাধিকার শেয়ার হোল্ডার। তারপর যদি আসি আমরা পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার বলতে কি বুঝি? পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার বলতে বুঝি নির্দিষ্ট সময়ান্তে যখন কোম্পানি তার যে শেয়ারের পরিমাণ সেটাকে পরিশোধ করে তার শেয়ারটাকে কোম্পানির নামে করে ফেলে, তখন সেটা হয় পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার। আর অপরিশুদ্ধটা কি? একদম এটা কন্ট্রাডিক্টরি, যে কোম্পানি কখনোই হচ্ছে তার শেয়ারটাকে নিজের করতে পারে না, অর্থাৎ ঋণটাকে শোধ করে কোম্পানি কখনোই তার শেয়ারটাকে নিজের করতে পারে না, তখন সেটা হবে অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার। তবে এসে পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ারে শেয়ার বিক্রয়ের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ান্তে যে অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে পরিণত করা যায়। অর্থাৎ ধরা যাক আমি এমন একটা অগ্রাধিকার শেয়ার কিনলাম যেটার
যেটা 2 বছর পরে সাধারণ শেয়ারে আমি পরিবর্তন করতে পারবো, হ্যাঁ, তখন সেটা হবে পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। অন্যদিকে যদি আমার অগ্রাধিকার শেয়ারটাকে আমি পরিবর্তন করে অন্য কোনো শেয়ারে না নিতে পারবো, অর্থাৎ সাধারণ শেয়ারে যদি আমি এটাকে পরিবর্তন করতে না পারি, তখন সেটা হবে অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। আই হোপ অগ্রাধিকার শেয়ারের যে প্রকারভেদ আছে সেগুলো তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। যদি না হয় প্লিজ কমেন্টে জানাও। তারপরে আমরা আসবো বিলম্বিত অগ্রাধিকার শেয়ারে। বিলম্বিত বা প্রবর্তকদের অগ্রাধিকার শেয়ার বলতে কি বুঝি? যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ বন্টন ও মূলধন প্রত্যাবর্তনে সকলের শেষে অংশগ্রহণ করে তাকে বলা হয় বিলম্বিত শেয়ার। অর্থাৎ বিলম্বিত শেয়ারের আরেকটা নাম কি? প্রত্যাবর্তকদের শেয়ার। প্রবর্তকদের শেয়ার, বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার বলতে কি বোঝায়? যে তারা যখন লভ্যাংশ ভাগ করা হয় এবং মূলধনটাকে প্রত্যাবর্তন করা হয়, তখন তারা সবার শেষে সেটা পায়। তখন এবং সবার শেষে যারা পায় সেটাই হচ্ছে বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার। ওকে, আচ্ছা, এবং এই শেয়ারটা হচ্ছে বেসিক্যালি সাধারণ শেয়ারের মতো। এটা হচ্ছে তারা কোম্পানি যে গঠন করছে, কোম্পানি যে পরিচালনা করছে, তাদের একটা পারিশ্রমিক হিসেবে এই শেয়ারটা তাদেরকে দেওয়া হয়। তো এই শেয়ারটা কোনোভাবেই হচ্ছে বিক্রয়ের প্রশ্ন আসে না, বিক্রয় করতে পারে না প্রবর্তকরা, এবং হচ্ছে এই শেয়ারটা হস্তান্তরযোগ্য না। এই শেয়ারটা শুধুমাত্র তাদের পারিশ্রমিক হিসেবে তাদেরকে আলাদাভাবে দেওয়া হয়। সেটা হচ্ছে বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার। তারপরে যদি আসে আমরা অন্যান্য শেয়ারে, অন্যান্য শেয়ার বলতে কি বোঝানো হয়েছে? যে অন্যান্য শেয়ার বলতে আরো 3 ধরনের শেয়ার আমরা দেখি, যেটা হচ্ছে শেয়ার হিসেবে বিবেচিত হয়। একটা হচ্ছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার বলতে কি বোঝানো হয়েছে? যে শেয়ার হোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে যদি লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার তাদেরকে দেওয়া হয়, তখন সেটা হবে বোনাস শেয়ার। কিরকম? যে ধরা যাক আমি 500 টাকা আমার হচ্ছে লভ্যাংশ, কিন্তু আমাকে 500 টাকা না দিয়ে যদি 500 টাকার সমপরিমাণ, অর্থাৎ 100 টাকার সমপরিমাণ 5টা শেয়ার আমাকে দেওয়া হয়, তখন সেটা হবে বোনাস শেয়ার। অর্থাৎ লভ্যাংশের এগেনস্টে যখন আমি শেয়ারটা পাবো, তখন সেটা হবে বোনাস শেয়ার। বোনাস শেয়ারটা সাধারণ শেয়ারেরই মতো, কিন্তু সেখানে লভ্যাংশটা সরাসরি না দিয়ে এই শেয়ারটা দেওয়া হয়। তারপর যদি অধিকারযোগ্য শেয়ারে, যে কোনো কোম্পানির মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বিলের সিদ্ধান্ত গ্রহণের সময় তার সম্পূর্ণ বা অংশবিশেষ শেয়ার করার অধিকার যখন রাখে, তখন সেটা হচ্ছে অধিকারযোগ্য শেয়ার। কিরকম? অধিকারযোগ্য শেয়ার আসলে বোঝানো হয়েছে সব সময় কোম্পানি যখন প্রথম দিকে থাকে তখন কিন্তু বেশি একটা লাভ হয় না, কিন্তু তখনও কিন্তু মানুষ বিনিয়োগ করে। কিন্তু কোম্পানি যখন আস্তে আস্তে আরো ভালোর দিকে চলে যায়, তাদের শেয়ারের মূল্য যখন বেশি বাড়ে, তখন কি যারা প্রথম দিকে বিনিয়োগ করেছিল তাদের একটা অধিকার থেকে যায় না? যে যখন আমার কোম্পানির শেয়ারটা বাড়ছে, শেয়ারের মূল্য বাড়ছে, তখন আমারও সেখানে কিছু অধিকার থাকে শেয়ার কেনার। ঠিক আছে, তো তাদেরকে শেয়ার কেনার যে অধিকার দেওয়া হয়, সেটাই হচ্ছে অধিকারযোগ্য শেয়ার। অর্থাৎ এটা অনেকটা এটা নতুন কোনো শেয়ার না, এটা হচ্ছে একটা সাধারণ শেয়ার, কিন্তু এটা হচ্ছে ইনক্লুডেড থাকে, অর্থাৎ এটা আলাদা করা থাকে। যারা পুরাতন থাকে বা যারা অনেক আগ থেকে কোম্পানির সাথে রিলেটেড থাকে, তাদের জন্য এই শেয়ারটা দেওয়া হয়। এগুলো সবগুলাই কিন্তু সাধারণ শেয়ার। আচ্ছা, অনাঙ্কিক মূল্য শেয়ার বলতে বোঝানো হয়েছে যে শেয়ারের কোনো আঙ্কিক মূল্য পূর্ব থেকে নির্দিষ্ট থাকে না। অর্থাৎ আমরা বলে দিই না, যে আমরা এটাকে একটা চার্ট দেখেছিলাম না, যে 5,000 টাকাকে যখন 5,000 টাকার মূলধনকে যখন ভাগ করে 50 টাকা করে একটা একটা আলাদা আলাদা শেয়ার করলাম, কিন্তু অনাঙ্কিক মূল্যের শেয়ারে এটা হয় না। অনাঙ্কিক মূল্যের শেয়ারে কি করা হয়? যে মোট মুনাফা থাকে, মোট যে সম্পদ থাকে, সেই মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকে, এই অ্যামাউন্টটাকে ভাগ করে হচ্ছে শেয়ার মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ আগে থেকে আমি শেয়ার মূল্যটাকে নির্ধারণ করতে পারি না বা করি না, সেটাই হচ্ছে অনাঙ্কিক মূল্যের শেয়ার। তো আই হোপ আমাদের শেয়ারের যে প্রকারভেদগুলো আছে সেগুলো আমাদের সবার ক্লিয়ার হয়েছে। এখন আমরা কোশ্চেনে চলে যাব, যে তোমরা কতটুকু বুঝেছো বা কতটুকু মনোযোগ দিয়েছো, সেটা আমি এখন একটু দেখবো। আমরা যদি কোশ্চেনে চলে আসি একটু, যে কোম্পানির মূলধন সংগ্রহের উৎস কয়টি? কয়টি উৎসকে আমরা কোম্পানির মূলধন সংগ্রহের উৎস হিসেবে বিবেচনা করি, সেটা যদি আমাকে একটু বলো তোমরা। কমেন্টে আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দাও।
কোম্পানির মূলধন সংগ্রহের উৎস কোনটা আমরা কিন্তু পড়েছি একটু আগে, মূলধনের যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু আমরা পড়েছি। তারপর আমরা শেয়ার নিয়ে আরেকটা কোশ্চেনে যাব। আমরা জলদি জলদি অ্যান্সার দিয়ে দিই এই কোশ্চেনটার। কোম্পানির মূলধন সংগ্রহের উৎস কয়টি? আচ্ছা, কোম্পানির মূলধন সংগ্রহের উৎস আমরা পড়েছি দুইটি, সেটা একটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং আরেকটা হচ্ছে স্বল্পমেয়াদী। সো মূলধন সংগ্রহের উৎস হচ্ছে দুইটি। এরপর যদি আমরা শেয়ারের একটা কোশ্চেনে আসি, সেটা হচ্ছে কোন শেয়ার হস্তান্তরযোগ্য নয়? বোনাস শেয়ার নাকি বিলম্বিত শেয়ার নাকি অধিকারযোগ্য শেয়ার নাকি পরিশুদ্ধ শেয়ার? সেটার উত্তরও আমরা একটু পরে দিয়ে দিব। যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে হচ্ছে প্লিজ আমাকে জানাও যে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। তারপর আমরা চলে যাব ঋণপত্রে। ঋণপত্র সম্পর্কে আমরা একটু পড়বো তারপরে, অর্থাৎ আমরা এখন শেয়ারের যে পয়েন্ট, শেয়ারের যে টপিকটা আছে সেটাকে আমরা ক্লিয়ার করে ফেলেছি, শেয়ার সম্পর্কে আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, তারপরে আমরা চলে যাবো ঋণপত্রে। আচ্ছা, কোন শেয়ার হস্তান্তরযোগ্য নয়? যেটা আমরা একটু আগে বলেছিলাম যে বিলম্বিত বা প্রবর্তকদের যে শেয়ারটা থাকে সেটা হস্তান্তরযোগ্য নয়, সেটা হচ্ছে তাদের পারিশ্রমিক হিসেবে আলাদাভাবে দেওয়া হয়, এটা একটা বিশেষ শেয়ার। তো কোন শেয়ার হস্তান্তরযোগ্য নয়? সেটা হচ্ছে বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার। ওকে, এখন আমরা চলে আসবো ঋণপত্রে। আমরা জলদি জলদি করে একটু ছোট্ট করে শেষ করে ফেলবো। রেহান আজিম সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তর দেয়নি, সেটি সে লিখেছে অধিকারযোগ্য শেয়ার। বেসিক্যালি হস্তান্তরযোগ্য না হচ্ছে বিলম্বিত শেয়ার। আচ্ছা, এখন আমরা চলে আসি ঋণপত্রে। ঋণপত্র বলতে আমরা কি বুঝি? পাবলিক লিমিটেড কোম্পানি যে ঋণ স্বীকৃতিপত্র ইস্যু করে জনগণ বা প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ সংগ্রহ করে ঋণপত্র, অর্থাৎ যে স্বীকৃতিপত্র এবং ঋণপত্র কারা কারা শুধুমাত্র ইন্ট্রোডিউস করতে পারে? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক যে স্বীকৃতিপত্রের মাধ্যমে, স্বীকৃতিপত্র ইস্যু করার মাধ্যমে, এটা অনেকটা শেয়ারের মতোই তারা ইস্যু করে। এই স্বীকৃতিপত্রটা জনগণ বা অন্যান্য প্রতিষ্ঠানের কাছে ইস্যু করার মাধ্যমে তারা হচ্ছে ঋণ সংগ্রহ করে এবং এই স্বীকৃতিপত্রটাকেই বলা হয় ঋণপত্র। ঋণপত্রের অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে ডিবেঞ্চার বা বন্ড। এবং ডিবেঞ্চার বা ঋণপত্র যদি বাজারে তাদেরকে ছাড়তে হয় তার আগে অবশ্যই নিবন্ধকের কাছ থেকে তাদের অনুমতি নিতে হয়। নিবন্ধকের অনুমতি ছাড়া পাবলিক লিমিটেড কোম্পানি কোনোভাবে ঋণপত্র বাজারে ছাড়তে পারবে না এবং অংশগ্রহণ করতে পারবে না। বলেছে এর আগের কোশ্চেন বোনাস শেয়ার। বোনাস শেয়ার হবে না ভাইয়া, এটা হবে বিলম্বিত বা প্রবর্তকদের শেয়ার। রেহানা ভুল উত্তর দিয়েছে, এখন আবার সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, ওকে, আমরা চলে যাই ঋণপত্রের যে শ্রেণী বিভাগ আছে সেখানে। ঋণপত্রের শ্রেণী বিভাগ পড়লে আমরা ঋণপত্র সম্পর্কে আরো ভালোভাবে ক্লিয়ার হব। আচ্ছা, ঋণপত্র শ্রেণী বিভাগে প্রথমেই যদি আসি, প্রথমেই হচ্ছে ঋণপত্র হচ্ছে ঋণ গ্রহণের যে স্বীকৃত পত্র, সেটাকে আমরা কি বলি? ঋণপত্র। এটা কতভাবে হতে পারে? সাধারণ বা খোলা। সাধারণ বা খোলা ঋণপত্র, অর্থাৎ কোনো কিছু বন্ধক না রেখে, কোনো জিনিস, কোনো সম্পত্তি বা কোনো কিছু বন্ধক বা আবদ্ধ না রেখে যখন ঋণপত্রের মাধ্যমে সংগ্রহ করা, মূলধন সংগ্রহ করা যায়, ঋণ সংগ্রহ করা যায়, তখন বা খোলা ঋণপত্র।
এবং এটাতে কোনো কিছু যেহেতু বন্ধক থাকে না, এটাতে শুধুমাত্র ঋণ প্রাপ্তির যে স্বীকৃতি সেটা উল্লেখ থাকে। তারপরে আসে আমরা বন্ধকিতে। বন্ধকি হচ্ছে এটা অনেকটা এটার এগেনস্টে, যে এটার জন্য আমাকে কোনো না কোনো কিছু বন্ধক রাখতে হবে, অর্থাৎ কোম্পানির কোনো সম্পত্তি আমাকে এখানে বন্ধক রেখে তারপরে ঋণ সংগ্রহ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি আমরা এবং কোনো কোম্পানি যদি বন্ধকি ঋণটাকে পরিশোধ করতে অক্ষম হয়, হ্যাঁ, তখন কোম্পানি বিলোপ যখন ঘটবে তখন কি করবে, কোম্পানির যে স্থায়ী সম্পদ আছে সেটা বিক্রয় করে হলেও বন্ধকি বা খোলা ঋণপত্রের যে মূল্যটা আছে সেটা পরিশোধ করতে হবে। আচ্ছা, এবং তারপরে আসে আমরা পরিশোধযোগ্য ঋণপত্র, যেটা হচ্ছে যে ঋণপত্র যেই ঋণপত্রে একটা নির্দিষ্ট সময় পরে যে আসল অর্থ থাকে ঋণপত্রের যেই পরিমাণ অর্থটা দেওয়া হয় সেই অর্থটা একটা নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হয়। আবার অপরিশোধ্যটার দিকে যদি আসি, কোনো নির্দিষ্ট সময় লাগবে না, কোনো বিলোপ সাধন লাগবে না, কোনো কিছু লাগবে না, এই ঋণপত্রটাকে হচ্ছে কখনোই পরিশোধ করা লাগে না। ঠিক আছে, বিলোপ সাধনের আগ পর্যন্ত এটাকে পরিশোধ করার প্রয়োজন নেই। তো এই বেশিরভাগ ক্ষেত্রে অপরিশোধ্য যে ঋণপত্র সেটাকে অনেক সময় স্থায়ী ঋণপত্র বলে, কারণ এটা হচ্ছে একটা স্থায়ী দায় কোম্পানির। আচ্ছা, তারপর যদি আমরা নিবন্ধিততে, ঋণপত্রের ডিটেলস, কে দিচ্ছে আমাকে ঋণ, আমি কখন নিচ্ছি, সময়কাল, রিসিপ্ট নাম্বার, নিবন্ধন নং, সবকিছু, ঋণপত্র নং সবকিছু যখন কোম্পানির নিবন্ধন বইতে উল্লেখ থাকে, কোম্পানির তখন সেটা হয় নিবন্ধক ঋণপত্র। আবার নিবন্ধিত ঋণপত্র। আবার অনিবন্ধিত ঋণপত্রের দিকে যদি আমরা আসি, নিবন্ধিত ঋণপত্রে সবকিছু কোম্পানির বইতে উল্লেখ থাকা লাগবে। আচ্ছা, অনিবন্ধিত ঋণপত্রের দিকে যদি আসি, সেটা হচ্ছে আমার সেটা জানাইতে হবে না, যদি আমি সেই ঋণপত্রটা বিক্রয় করে ফেলি অন্য কারোর কাছে, আমার সেটা জানাইতে হবে না, এবং কোনোভাবে আমার এটা কোনো কোম্পানির বইতে উল্লেখ করতে হবে না বা উঠাতে হবে না, কোনো কিছু না, সেটা হচ্ছে অনিবন্ধিত ঋণপত্র। এই জাতীয় ঋণপত্র শুধুমাত্র অর্পণ করার মাধ্যমে আমি হস্তান্তর করতে পারি, আমার কোম্পানিকে জানানো লাগে না। কিন্তু নিবন্ধিত ঋণপত্রটা যদি আমি হস্তান্তর করি, আমাকে অবশ্যই কোম্পানিকে জানাতে হয়। তারপর যদি আসে আমরা পরিবর্তনযোগ্য এবং অপরিবর্তনযোগ্য ঋণপত্র। পরিবর্তনযোগ্য, অপরিবর্তনযোগ্য। পরিবর্তনযোগ্য ঋণপত্র বলতে বোঝানো হয় যে নির্দিষ্ট সময় পর এটা ফেরত নিয়ে কোম্পানি তার পক্ষে শেয়ার ইস্যু করতে পারে। নির্দিষ্ট সময় পরে কোম্পানি তাকে এই টাকাটা ফেরত দিয়ে, ঋণপত্রের টাকা ফেরত দিয়ে ওই ঋণপত্রটাকে পরিবর্তন করতে পারে, এবং পরবর্তীতে যারা এই বিক্রয় হয় তারা পরবর্তীতে শেয়ার হোল্ডার হয়ে যায়। কিন্তু অপরিবর্তনযোগ্য ঋণপত্রের ক্ষেত্রে হচ্ছে কখনোই এটাকে আমি টাকা পরিশোধ করে কখনোই সেটাকে শেয়ারে পরিবর্তন করতে পারবো না। এটা হচ্ছে ঋণপত্র। তো আই হোপ তোমাদের সবার ঋণপত্রের যে শ্রেণী বিভাগ, সেখানে যত ধরনের ঋণপত্র আছে সবটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাব সরাসরি বিলোপ সাধনে, এবং আমরা খুব সংক্ষেপে বিলোপ সাধনটা দেখব। কোম্পানির বিলোপ সাধন বলতে কি বোঝানো হয়েছে, যখন কোম্পানির আইনগত যে সত্তা সেটার যখন বিলোপ ঘটাতে হয়, আইনগত, যেহেতু কোম্পানি সংগঠনটা সম্পূর্ণভাবেই আইন সৃষ্ট একটা প্রতিষ্ঠান এবং তার একটা আলাদা সত্তা আছে, তো তার যে আইনগত সত্তাটা সেটা যখন বিলোপ সাধন করতে হয় তখনই সেটা হবে কোম্পানির বিলোপ সাধন। আচ্ছা, আমরা যদি কোম্পানির বিলোপ সাধনের যে পদ্ধতি আসি, কোম্পানির যে বিলোপ সাধন পদ্ধতি সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদালতের নির্দেশে বাধ্যতামূলক বিলোপ সাধন। আদালতের নির্দেশে বাধ্যতামূলক, অর্থাৎ বাধ্যতামূলকভাবে আমাকে কি করতে হবে, এই বিলোপ সাধনটা করতে হবে। ঠিক আছে,
আদালতের নির্দেশে বাধ্যতামূলক বিলোপ সাধন। এখানে বলা হয় যে যখন কোম্পানির নিবন্ধকদের যে এবং কোম্পানির যে নিবন্ধক তারা যদি আবেদন করে যে হ্যাঁ আমি আমার কোম্পানিটার বিলোপ সাধন করতে চাই, যদি আবেদন করে আদালতের কাছে, তখন আদালত বাধ্যতামূলকভাবে বিলোপ সাধনের নির্দেশ দেয়। সেক্ষেত্রে কিভাবে হতে পারে, সেটা হচ্ছে কয়েকটা ভাবে সেটা হতে পারে। প্রথম হচ্ছে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ। বিশেষ সিদ্ধান্ত গ্রহণে বলা হয়েছে যে যদি কোম্পানির শেয়ার হোল্ডারদের সভায় আদালতের মাধ্যমে কোম্পানি বিলোপের বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয় তখন যেটা হবে বিশেষ সিদ্ধান্ত মাধ্যমে বাধ্যতামূলক বিলোপ সাধন। তারপরে আসি আমরা বিধিবদ্ধ সভা অনুসারে। আচ্ছা, যদি কোম্পানির বিধিবদ্ধ যে সভা, যেটা অবশ্যই করতে হয় বাধ্যতামূলকভাবে, বিধিবদ্ধ সভা ডাকতে এবং পরিচালনা করতে যদি কোম্পানি ব্যর্থ হয় বা বিধিবদ্ধ বিবরণী পেশ করতে যদি ব্যর্থ হয়, তখন আদালতের মাধ্যমে বাধ্যতামূলক তাকে বিলোপ সাধন করতে হবে। প্লাস যে কাজ শুরু, যদি কোম্পানির নিবন্ধন হওয়ার 1 বছরের মধ্যেও কোম্পানি কাজ শুরু করতে না পারে, তখন কি করতে হবে, বাধ্যতামূলক বিলোপ সাধন করতে হবে। তারপরে আসি আমরা যে যদি সদস্য সংখ্যা হ্রাস পায়, অর্থাৎ প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জনের কম যদি সদস্য সংখ্যা হয় এবং সেটা যদি রিডিউস হয় সদস্য সংখ্যা, তখন কি করতে হবে, বাধ্যতামূলক বিলোপ সাধন করতে হবে। তারপরে আসি আমরা যদি ঋণ পরিশোধে অক্ষম হয়, অর্থাৎ নিম্নে 5,000 টাকার পরিমাণ ঋণ যদি কোম্পানি পরিশোধ করতে না পারে, তখন হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন করতে হয়। তারপরে যদি আসি আমরা সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। স্বেচ্ছাকৃত বিলোপ সাধন কয়ভাবে হয়? স্বেচ্ছাকৃত বিলোপ সাধন হয়, একটা হচ্ছে শেয়ার হোল্ডারদের স্বেচ্ছাকৃত, আরেকটা হচ্ছে পাওনাদারদের স্বেচ্ছাকৃত, আরেকটা হচ্ছে পাওনাদারদের। অর্থাৎ এই দুই পক্ষের কোনো সিদ্ধান্তে যদি স্বেচ্ছাকৃত বিলোপ সাধনটা করা হয়, কিরকম, সেটা হচ্ছে পরিচালক মণ্ডলী কর্তৃক আর্থিক সঙ্গতির কোনো ধরনের নোটিশ না দিয়েই যখন বিলোপ সাধনের একটা সিদ্ধান্তে চলে আসা হয়, তখন সেটা হয় শেয়ার হোল্ডারদের মাধ্যমে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। এক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট কোম্পানির ক্ষেত্রে এক্ষেত্রে কিরকম হতে পারে, এটা হচ্ছে তোমার নির্দিষ্ট কোনো কোম্পানির ক্ষেত্রে যদি দেখা যায় নির্দিষ্ট সময় প্রতিষ্ঠা করা হয়েছিল হয়ে গেছে, তখন হচ্ছে এই স্বেচ্ছাকৃত বিলোপ সাধনটা করা হয়। অন্যদিকে পাওনাদারদের যে বিলোপ সাধন, সেটার দিকে যদি আমরা আসি, সেটা হচ্ছে পাওনাদাররা নিজেদের যে পয়েন্ট অফ ভিউ ওখানে যদি তুলে ধরে এবং দেখে যে তাদের কোনোভাবেই তাদের অর্থটা এই কোম্পানি ফেরত দিতে পারবে না, তখন পাওনাদারদের প্রেক্ষিতে হচ্ছে স্বেচ্ছাকৃত বিলোপ সাধনটা ঘটে। তারপরে যদি আসি আমরা আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। এখানে কিছু কিছু কারণে আদালত যদি মনে করে যে তার তত্ত্বাবধানে বিলোপ সাধনটা হওয়া ইম্পর্টেন্ট, তখন আদালতের তত্ত্বাবধানে সাধনটা ঘটে। সেটা কি কি ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি প্রতারণার উদ্দেশ্যে বিলোপ সাধন ঘটে, অর্থাৎ কোম্পানির কোনো শেয়ার হোল্ডার যদি অন্য কোনো শেয়ার হোল্ডারকে প্রতারণা করে থাকে, তখন কোম্পানি যদি মনে করে যে আমার এখানে আদালত যদি মনে করে আমার এখানে তত্ত্বাবধানে বিলোপ সাধন হওয়া ইম্পর্টেন্ট, তখন আদালত তত্ত্বাবধানে বিলোপ সাধন হয়। তারপরে হচ্ছে যথাযথ নিয়ম অনুসারে যদি ব্যর্থতা হয়, প্লাস হচ্ছে অনিয়ম এবং পক্ষপাতিত্ব যদি থাকে কোম্পানিতে এবং অন্য কোনো যুক্তিযুক্ত কারণ যদি হয়ে থাকে এবং আদালত যদি মনে করে তার তত্ত্বাবধানে বিলোপ সাধন হওয়া প্রয়োজন, তখন আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন ঘটে। সো বেসিক্যালি কারণে বিলোপ সাধনটা ঘটে। 3টা ভাগ আমরা পড়েছি এবং 3টা ভাগের যে আরো সাব ভাগ আছে সেগুলো আমরা দেখেছি। তো এইভাবে আমরা আজকে শেষ করে ফেললাম আমাদের যৌথ মূলধনী ব্যবসায় পুরোটা চ্যাপ্টারের যত টপিক, ইম্পর্টেন্ট টপিক আছে, আমরা সব আজকে শেষ করে ফেললাম। তোমার যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ জানাও কমেন্টে। সাথে সাথে আমরা চলে যাব রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায়ের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলবো। রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে যদি তোমাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, সেটাও তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে। ওকে, আমরা তাহলে এখন রাষ্ট্র ব্যবসায় চলে যাই।
রাষ্ট্র ব্যবসা হচ্ছে অধ্যায় 7। রাষ্ট্র কর্তৃক গঠিত কোনো ব্যবসায়ের পরিচালনা এবং নিয়ন্ত্রণ যদি রাষ্ট্রের হাতে থাকে তখন সেটাকে আমরা বলি রাষ্ট্রীয় ব্যবসায়। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক গঠিত হবে এবং রাষ্ট্র কর্তৃক পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে, তখন কিন্তু আমরা তাকে বলতে পারবো রাষ্ট্রীয় ব্যবসায়। অর্থাৎ সকল ধরনের মালিকানা এবং সকল ধরনের নিয়ন্ত্রণের দায়িত্ব এবং ক্ষমতা হচ্ছে রাষ্ট্রের কাছে থাকে। রাষ্ট্র ব্যবসার বৈশিষ্ট্যের দিকে যদি আমরা আসি, রাষ্ট্র ব্যবসার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্র গঠন প্রণালী। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসাটা যেহেতু সম্পূর্ণভাবে একদম রাষ্ট্র গঠন করে এবং রাষ্ট্র পরিচালনা করে, তো এটার একটা আলাদা গঠন প্রণালী থাকে এবং সেটা রাষ্ট্রীয় ব্যবসার যে নিয়ম কানুন আছে, রাষ্ট্রীয় ব্যবসা সরকারি নিয়ম কানুন এবং সরকারি উদ্যোগে গঠন করে। তো দ্যাটস ওয়াই রাষ্ট্রীয় ব্যবসায় গঠন প্রণালীটা একদমই আলাদা হয়। তারপরে যদি আমরা রাষ্ট্র মালিকানা, রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিক হলো সরকার বা জনগণ। এই জন্য এটার মালিকানা কাদের? সরকারের এবং জনগণের। ঠিক আছে, তারপরে আসি আমরা স্বাধীন আইনগত মর্যাদা। এটা একদমই রাষ্ট্র ব্যবসায় যে মর্যাদা বা হচ্ছে সত্তা, সেটা হচ্ছে আইনগত একটা সত্তা থাকে এবং যেহেতু রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে বেশিরভাগ সময় রাষ্ট্র ব্যবসাটা গঠিত হয়, দ্যাটস ওয়াই এটা একটা আলাদা আইনগত সত্তা থাকে, নিজস্ব সত্তা। তারপরে যদি আসি আমরা জনকল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যবসাটা গঠন করা হয় জনকল্যাণের উদ্দেশ্যে, অর্থাৎ এটার মেইন ফোকাসে থাকবে জনকল্যাণ। তারপরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও পরিচালনা, এটার সব ধরনের কাজ হচ্ছে করে রাষ্ট্রীয় ব্যবসা, অর্থাৎ সকল ধরনের পরিচালনা নিয়ন্ত্রণ সবকিছু করে রাষ্ট্রীয় যে সংগঠন আছে তারা। তারপরে আসে আমরা বৃহদায়তন প্রক্রিয়া, যেহেতু এখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বেশি পরিমাণ মূলধন এখানে বিনিয়োগ করা হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে বৃহদায়তন যে সেক্টরগুলো আছে সেখানে, যেখানে জনগণের যে জনগণের ইন্টারেস্ট সেটা বেশি থাকে, সেই 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 বৃহদায়তন যে সেক্টরগুলো সেখানে রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে স্থাপন করা হয়ে থাকে। তারপরে আসি আমরা চিরন্তন স্থায়িত্ব, এবং রাষ্ট্রীয় ব্যবসাটা বেশিরভাগ ক্ষেত্রে চিরন্তন স্থায়িত্বের অধিকারী হয়, অর্থাৎ কোনোভাবে এটা 1 বছর 2 বছর বা 3 বছর পরে কোনোভাবে এই ব্যবসাটা বন্ধ হয়ে যায় না। এটা একটা চিরন্তন স্থায়িত্বের বৈশিষ্ট্য নিয়েই এই ব্যবসাটা গঠন করা হয়। আচ্ছা, তারপরে যদি আসি আমরা রাষ্ট্র ব্যবসা চ্যাপ্টারটা অনেক অনেক ছোট, কিন্তু এখান থেকে প্রত্যেক বছরে কোনো না কোনো কোশ্চেন আমরা দেখেছি যে হচ্ছে, তো আমরা চ্যাপ্টারটা কোনোভাবে বাদ দিব না। আমরা চলে যাব রাষ্ট্রীয় ব্যবসায়, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়গুলোতে। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। প্লাস এটা কি এবং এটা কোন মন্ত্রণালয় দ্বারা হচ্ছে পরিচালনা করা হয় বা নিয়ন্ত্রণ করা হয়, সেটা আমরা একটু মাথায় রাখবো, কারণ এখান থেকে প্রত্যেক বছরই কোনো না কোনো কোশ্চেন তোমাদের জন্য আসে। ঠিক আছে, বিসিআইসিতে বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, অর্থাৎ বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা। বিসিআইসি বেসিক্যালি হচ্ছে এক ধরনের শিল্প প্রতিষ্ঠান এবং এটাকে কন্ট্রোল করে হচ্ছে শিল্প মন্ত্রণালয়। পাটকল বা জুট মিল কর্পোরেশন, বিজিএমসি, বাংলাদেশ পাটকল সংস্থা, সেটা হচ্ছে এক ধরনের শিল্প প্রতিষ্ঠান এবং এটাকে কন্ট্রোল বা পরিচালনা করে বস্ত্র ও পাট শিল্প মন্ত্রণালয়। ওকে, তারপরে যদি আসি আমরা টিসিবিতে, টিসিবি হচ্ছে বাংলাদেশ বাণিজ্য সংস্থা। টিসিবি কোন ধরনের ব্যবসা করে? সেটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সেটাকে কন্ট্রোল এবং পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়। তারপরে যদি আসি আমরা বিআরটিসিতে, বিআরটিসি হচ্ছে
পরিবহন সংক্রান্ত যে ব্যবসা সেটা করে, পরিবহন ব্যবসা, এবং এটাকে নিয়ন্ত্রণ করে সড়ক ও সেতু মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়। আচ্ছা, তারপরে যদি আসি আমরা বিটিটিভিতে, বিটিটিভি হচ্ছে বাংলাদেশ টেলিগ্রাম ও টেলিফোন বোর্ড, বিটিটিভি, বাংলাদেশ টেলিগ্রাম ও সেবাধর্মী প্রতিষ্ঠান, ঠিক আছে, সেবাধর্মী প্রতিষ্ঠান। এটা কন্ট্রোল কারা করে? এটা কন্ট্রোল করে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। যেই পয়েন্টগুলো আমি বাদ দিয়েছি তোমাদের রাষ্ট্রীয় ব্যবসায়ের চ্যাপ্টারে, সেগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না, তো তারপরেও তোমরা আমাদের এই রিলেটেড সব ধরনের ভিডিও পেয়ে যাবে রবি টেনমিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে এবং রবি টেনমিনিট স্কুল অ্যাপে। প্লাস তোমরা আরও কিছু সংগঠন আছে যারা বাংলাদেশে এক্সিস্টিং রাষ্ট্রীয় ব্যবসা হিসেবে কাজ করছে, এবং এই সব কিছু হচ্ছে, এই সবগুলোর ডিটেলস এবং এই সবগুলো নিয়ে আলোচনা তোমরা অবশ্যই পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেনএমএস অ্যাপে। যদি আরও ডিটেলসে পড়তে চাও তাহলে প্লিজ ওই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওতে তোমরা পড়ে নিতে পারো। আমি এখানে ইম্পর্টেন্ট কতগুলো রাষ্ট্রীয় ব্যবসা বাংলাদেশের এক্সিস্টিং সেগুলো আলোচনা করলাম। তারপরে আমরা চলে যাব পিপিপিতে। পিপিপি হচ্ছে পাবলিক প্রাইভেট ওনারশিপ বা সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা। প্রত্যেক বছর এখান থেকে কোনো না কোনো জ্ঞানমূলক কোশ্চেন অথবা বহুনির্বাচনী প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে। সো আমরা এই চ্যাপ্টারটা কোনোভাবেই হচ্ছে বাদ দিব না, বা পিপিপি অ্যাটলিস্ট বাদ দিব না। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা। এমন কিছু কিছু সেক্টর আছে যেখানে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা বা সরকারি তাদের হচ্ছে তাদের এখতিয়ারটা অনেক সময় অতটুকু পর্যন্ত যেতে পারে না, বা হচ্ছে তারা এটাকে পরিচালনার ক্ষেত্রে অনেক সময় অসমর্থ হয়। কিন্তু বেসরকারি এই সংস্থার হচ্ছে অতটুকু পর্যন্ত রিচ থাকে এবং তারা চাইলে সেখানে আরো ভালোভাবে বা ইফেক্টিভলি ওই ব্যবসাটাকে স্থাপন করতে পারে বা পরিচালনা করতে পারে। তো সেই পার্সপেক্টিভ থেকেই হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক যে ব্যবসার ধারণা সেটা আসে। বাংলাদেশে 2010 সালের নীতি অনুযায়ী, 2010 সালের নীতি অনুযায়ী হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি বা পি কিউবের ধারণাটা আসে। বাংলাদেশে এখন 2010 সালের কোম্পানি 2010 সালের নীতি অনুযায়ী হচ্ছে এই ব্যবসাটা চলছে। আচ্ছা, পিপিপিতে বেসিক্যালি সরকারি বেসরকারি অংশীদারিত্ব থাকে এবং দেখা যায় যে সরকার যে জায়গাগুলোতে রিচ করতে চায় তারা সহজে ওখানে রিচ করতে পারে, এবং বেসরকারি সংস্থার যে ট্যাক্সের ব্যাপারটা আছে সেটার পরিমাণ অনেক কমে যায় এবং তারা সেই দিক থেকে এই ধরনের ব্যবসায় আগ্রহী হয়। আচ্ছা, পিপিপিতে হচ্ছে 3 ধরনের হয়। একটা হচ্ছে বি ডাবল টি, ঠিক আছে। বি ডাবল টি বলতে কি বোঝানো হয়েছে এখানে? বিতে হচ্ছে বিল্ডিং ওনারশিপ, অপারেটিং ট্রান্সফার, ঠিক আছে। বি ডাবল টি বলতে বোঝানো হয়েছে যে যৌথ উদ্যোগে, এখানে যৌথ উদ্যোগে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে হচ্ছে এই মালিকানা নির্ধারিত হয় এবং এটা পরিচালিত হয়, মালিকানা নির্ধারিত হয়, তারপরে হচ্ছে নির্মিত হয় এবং হচ্ছে একটা পর্যায়ে একত্র পরিচালনা এবং এক পর্যায়ে মালিকানা সরকারি খাতে স্থানান্তর করা হয়। অর্থাৎ বিল্ডিং অর্থাৎ নির্মাণ, মালিকানা এবং পরিচালনা সবকিছু হবে সরকারি এবং বেসরকারি একসাথে। পরবর্তীতে একটা সময় যে এই ট্রান্সফারটা হচ্ছে সরকারিতে স্থানান্তরিত হয়ে যাবে, হ্যাঁ, সেটাকে বলে বিওটি। তারপরে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে বিওটি, আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে বিওটি। সেখানে কোনটা বাদ যায়? যৌথভাবে নির্মিত হলেও চুক্তি অনুযায়ী মালিকানা বেসরকারি খাতে দেওয়া হয় না। অর্থাৎ এই যে ওনারশিপটা, বিওটিতে যদি আমরা আসি, বিওটি
অর্থাৎ যে মালিকানা সেটা ওনারশিপটা সেটা হচ্ছে আমরা বেসরকারিতে দেই না। বেসরকারিতে দেই না, তখন বিওটি অর্থাৎ নির্মাণটা হবে একসাথে, এটার পরিচালনাটা হবে একসাথে, এবং এটা একটা সময় যে কোনোভাবে এটার ট্রান্সফারটা সরকারি খাতে চলে আসবে না, এটা হচ্ছে বিওটি। এবং আরেকটা হচ্ছে সেটা হচ্ছে বিও এবং পরিচালনা চুক্তি অনুযায়ী একত্রে চলে, অর্থাৎ কোনো পক্ষকে উক্ত মালিকানা হস্তান্তরের কোনো প্রয়োজন থাকে না। বিওতে কি হয়, হস্তান্তরের মালিকানা কেউ কারোরটাতে যায় না, কিন্তু তাদের নির্মাণ, মালিকানা এবং পরিচালনা একসাথে চলে, কিন্তু পরবর্তীতে কোনোভাবে এটা হস্তান্তর হয় না। এটা হচ্ছে বিও। তো বেসিক্যালি এই 3 ভাগে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা হচ্ছে পিপিপি, এই ব্যবসাটা এইভাবে চলে। আচ্ছা, আই থিঙ্ক তোমাদের 3টা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বিওটি এবং বিওও। আমি আরেকবার যদি তোমাদেরকে রিভাইজ করি, ওটি, বিওটি এবং বিওও। এখানে কি হবে, বিল্ডিং, অর্গানাইজিং, ওনারশিপ এবং ট্রান্সফার একটা সময় যে সরকারি মালিকানায় সেটা চলে যাবে। বিওটিতে মালিকানাটা কখনোই স্থানান্তরিত হবে না, মালিকানা একজনের কাছেই থাকবে, চুক্তির মালিকানা বেসরকারি খাতে দেওয়া হয় না। আর বিওওতে হচ্ছে কোনোভাবে যে ট্রান্সফারের ব্যাপারটা সেটা কখনোই মালিকানা ব্যাপার এখানে আসে না। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমাদের বিওটি এবং বিওও ধারণা ক্লিয়ার হয়েছে। সো আমরা যদি একদম লাস্ট একটা কোশ্চেনে আসি, যে বাংলাদেশে কত সালে পিপিপি নীতি চালু রয়েছে? ঝটপট আমরা কমেন্ট সেকশনে একটা অ্যান্সার জানিয়ে দিই যে বাংলাদেশে কত সালে পিপিপি নীতি চালু রয়েছে। ওকে, আমরা পড়েছিলাম যে সরকারি বেসরকারি অংশীদার অর্থাৎ পিপিপিতে বা পি কিউবে, যেহেতু এটা একদম রিসেন্ট একটা ধারণা, তো বাংলাদেশে পিপিপির যে নীতি সেটা হচ্ছে চালু হয়েছে 2010 সালে। এইটার মাধ্যমে আমরা আজকে শেষ করে ফেললাম আমাদের রাষ্ট্রীয় ব্যবসার যে ধারণা। যে পয়েন্টগুলো আমি টাচ করিনি বা হচ্ছে পড়াইনি, প্লিজ তোমরা ওগুলো তোমাদের যদি ওই টপিকগুলোতে সমস্যা থেকে থাকে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং অ্যাপে সেগুলো পেয়ে যাবে, তোমরা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারো। তো এর মাধ্যমে আমরা আজকে শেষ করে ফেললাম আমাদের লাইভ ক্লাস। দেখা হবে পরের ক্লাসে ম্যানেজমেন্টের অন্য একটি চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এবং until then, never stop learning, stay with Robital Mid School.